তো আজকে আমরা চলে এসেছি আবার আলোচনায়। আজকে আমরা কারো ওপর দোষ চাপাবো না যে অরিত্রর জন্য দেরি হয়েছে বা সাগরনীলের জন্য দেরি হয়েছে বা আমার জন্য তাড়াতাড়ি হয়েছে না, না, সাগরনীলের এরকম জন্য তো দেরি হয়েছে, 10 মিনিট মতো তো দেরি হয়েছে। 5 মিনিট, ওটা একটু 5 মিনিট, না পাঁচ না মিনিট 10 মিনিট, 5 মিনিট, এ 10 মিনিট, আরে আমরা 42 সাড়ে বাজে। দশটাতে এসেছি, এখন 10টা 42 বাজে, তাহলে কতক্ষণ হচ্ছে? 12 মিনিট হচ্ছে। 10টা 35-এ লিঙ্ক দিয়েছে, আমি 10টা 40-এ ঢুকেছি। যা তা। যাই হোক, সেটা আমাদের আচ্ছা, না না, খুনসুটি চলছে। আমরা না, অরিত্রদা ফিল্ম তবে ফেয়ারে আমি নমিনেশন, একটা অরিত্রদা ফিল্ম ফেয়ারে আলোচনা নমিনেশন পেয়েছে। ওটা একটু বিল্ড আপ দিয়ে বলতে হবে। আলোচনায় আসার আগে একটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে এই যে আজকে লালটি ছেলে অরিত্র দেখুন গালের পায়ে সিনচানের মতো ব্লাস্ট করছে, অরিত্র খুব লজ্জা পাচ্ছে। সেটা হচ্ছে আমরা বলে দিই যে অরিত্র যে লেখা ছবি, মানে অরিত্র স্ক্রিন প্লে লিখেছিল দাবারুর। তো দাবারুর জন্য অরিত্র ফিল্ম ফেয়ারে নমিনেট হয়েছে, এবং সেটা অরিত্র একটা দিন, গোটা একটা দিন জানতোই না, আজকেই জানতে পেরেছে। ও ল্যাদ ফ্যাদ খেয়েছিল, আজকে জানতে পেরেছে যে ওর ছবি নমিনেশন আছে ফিল্ম ফেয়ারে, এদিকে ওর ইউজ নেই। এবং সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে সেই নমিনেশনে সৃজিত মুখার্জির মতো পরিচালক, তার নাম রয়েছে এবং তার পাশে অরিত্রর নাম রয়েছে। এটা দেখে মানে ওর কলিগ হিসাবে আমাদের, ওর বন্ধু হিসেবে আমাদের তো খুব সত্যি। ভালো লাগছেই। এবং আমার মনে হয় যারা অরিত্র থেকে কম বয়সী বা যারা স্ট্রাগল করছে বা নতুন ছবি বানাতে চাইছে, তাদের জন্য না এটা খুব বড় একটা মানে সাহসের জায়গা যে তুমি ইন্ডিপেন্ডেন্ট ভাবে, তোমার কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলেও তুমি কাজ করতে পারো। তোমার খালি সাহসটা, ইচ্ছেটাই ইম্পর্টেন্ট, এবং তুমি একটা জায়গা পেতে পারো। তো আমার মনে হয় এটা অনেককে ইন্সপায়ার করবে। অরিত্র, তোমায় কংগ্রাচুলেশন, পার্টি হবে। থ্যাংক ইউ, অনেক থ্যাংক অনেক ইউ, শুভেচ্ছা। থ্যাংক এবার ইউ, থ্যাংক সাগরনীল, ইউ। তুমি অরিত্রদা, তুমি অরিত্রদা, অরিত্রদা কংগ্রাচুলেশন। আর তুমি বলো তোমার ফিলিংস কি? তুমি কি সত্যি একদিন বাদেই জানতে পেরেছো? আরে আমি, মানে বিশ্বাস করো, আমার কোনো আইডিয়াই ছিল না, ঠিক আছে? প্রথম কথা, মানে আমি, দেখো আমি অ্যাকচুয়ালি মানে একটু মানে কমার্শিয়াল ফিল্ম মেকার আর কি। আমি চাই যে দর্শক দেখুক। আমি চাই যে আমি বক্স অফিস নিয়ে বেশি মাথা ঘামাতে থাকি, আমার অ্যাওয়ার্ডস নিয়ে অতটা চিন্তা থাকে না। ডেফিনেটলি এবার কে চায় না বলো ফিল্ম ফেয়ারে স্টেজে যেতে বা ফিল্ম ফেয়ারে নমিনেশন পেতে? ডেফিনেটলি সেটা আনন্দিত হয়। বাট আমি ওটা দিয়ে কোনো মানে মানে অতটা ইয়ে ছিল না আর কি, মানে ফোকাস ছিল না আর কি। নমিনেশন বেরোচ্ছে এবং আমি আশাও করিনি যে পাবো, ঠিক আছে? এবং মানে আমাদের শ্রীমান ভার্সেস শ্রীমতী বলে ছবিটা রিলিজ করছে। তো তো ওই ছবিটার এখন আমরা প্রমোশন টমোশন নিয়ে ওইসব নিয়ে ব্যস্ত ছিলাম। তো সেই কারণে আমি আর অতটা মানে বেরিয়েছে অতটা চেক করা হয়নি। তো আমি আর আমার যে ডায়লগ রাইটার অর্পণ গুপ্ত, আমরা একসাথে শ্রীমান শ্রীমতীও লিখেছি। তারপরে আমাদের ফার্স্ট ছবি ছিল দুজনেরই, ও ডায়লগ লিখেছিল। ও আমার কলেজের বন্ধু হয়, তোমরা চেনো খুব ভালো করে। তো হ্যাঁ, অর্পণ আর আমার ফোনে কথা হচ্ছিল একটা কাজের বিষয়ে। তো সেখানে কথা হতে হতে আমরা বলছিলাম যে, আর দেখো এমনিতে মেন যে নমিনেশন গুলো বেরিয়েছে সেখানে কোথাও নেই দাবারু। মানে একটা এডিটারের কালামদা রয়েছে, এমডি কালাম দাবারুর জন্য, আর একটাতে মানে আমি রয়েছি বেস্ট স্ক্রিন প্লে। তো সেটা আমরা দেখিনি, জানতাম না। বাট আমরা এমনি মেন ক্যাটাগরিজ গুলো নিয়ে বলছিলাম আর কি, যে মানে খারাপ লাগছে আর কি যে দীপঙ্কর দে নমিনেট হলেন না। মানে আমাদের মনে হয়েছিল যে দীপঙ্কর দে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, যারা যারা দেখেছে তারাও অ্যাপ্রিসিয়েট করেছে। তো একটা মনে হচ্ছিল, তো ওইটা নিয়ে আমরা দীপঙ্কর দেখে নিয়ে কথা বলছিলাম মূলত। বলে ফোনটা রেখেছি, ফোনটা রেখে দেখছি যে হোয়াটসঅ্যাপে একজন আমাদের মিউজিক ডিরেক্টর আছেন, আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করেন, অম্লান দা বলে। তো সে পাঠিয়েছে আমাকে, ঠিক আছে? তো দেখছি আমাকে বলছে যে তোর নাম আছে। তো আমি না প্রথমে ভেবেছি কেউ এডিট করে মানে কিছু করেছে, বুঝলে তো? কারণ আমার বিশ্বাস হচ্ছে না যে যেখানে পদাতিক আছে, বেস্ট স্ক্রিন প্লে নমিনেশনে আছে সৃজিত দা, তার উপরে আমার নাম আছে। আমি এটা বিশ্বাস করতে পারিনি, বিশ্বাস করো, আমি বিশ্বাস করতে পারিনি। এবং মানে আমি, মানে আমি প্রথমে কিছুক্ষণ আগে আমি বলছি কোথায় পেলে তুমি এটা? তো তখন আমাকে মানে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস এর যে ওয়েবসাইটের লিঙ্কটা দিল যে গিয়ে দেখো। তো আমি গিয়ে দেখলাম, বলে আমি দুপুর থেকে তুই জানিস না? আমি বলছি না না, আমি জানি না। তারপরে অন্য হোয়াটসঅ্যাপে দেখছি, মানে আর একটা ফোনে, তখন দেখছি অভিরূপ দাও পাঠিয়েছে। অভিরূপ ঘোষের কথা বলছি। তো ও মানে অভিরূপ দার সাথে আমাদের ছবি আসছে, মৃগয়া, খুব শীঘ্রই আসছে। ওটারও কালকে একটা ফার্স্ট লুক চলে এসছে। তো টিটুতে। তো অভিরূপ দা পাঠিয়েছে, বলছে আরে কি গো, তুমি কোনো পোস্ট করনি, কিছু করনি? আমি বলছি, আমি তো জানতামই না, পোস্ট কি করবো? তো তারপরে আগে একটু নিজেকে সামলালাম। তো তারপরে আর কি কিছু জনকে বললাম, কাছের লোকেদেরকেই বলেছি, খুব একটা বেশি নয়, তোমাদেরকে বললাম। আর যে বাড়ির কিছু লোকেদেরকে বললাম। আর যারা আর কি খুব ক্লোজ, ধরো প্রতিকৃত দা রয়েছে, শিবুদা রয়েছে, তাদেরকে বললাম। আর তারপরে একটা ফেসবুকে পোস্ট দিয়েছি আমার পেজে, যেখানে আমি লিখেছি আর কি যে কেমন লাগছে, ফিলিংটা কিরকম। এবং ওখানে আর কি ওটাই মানে ওম শান্তি ওমের কোটটা মনে পড়ে যাচ্ছিল আর কি, যে একটা ডায়লগ ছিল না ওখানে অ্যাওয়ার্ডস এর বাইরে শাহরুখ দেয়, যে इतनी शिद्दत से मैंने तुम्हें पाने की कोशिश की है कि हर जर्रे ने मुझे तुमसे मिलाने की साजिश की है। তো ওটাই মনে পড়ছিল, তো ওটাই ভাবলাম লিখে শেয়ার করি। এবং যারা আর কি এখন স্ট্রাগল করছে, যারা লেখার চেষ্টা করছে, হচ্ছে না, অপরচুনিটি ক্লিক করছে না,
তো তাদেরকে আর কি বলার জন্য যে স্বপ্ন দেখো, নাহলে স্বপ্ন যদি না দেখো তাহলে আর সত্যিটা হবে কি করে। অনেকে কি বলো তো, ভয়তে আর কি এগোয় না। কারণ আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমার ফিল্ম ফ্যাম মানে কোনো লিঙ্কই নেই আর কি দূর দূরান্ত অব্দি। তা সত্ত্বেও যে মানে প্রথম ছবিতেই আর কি স্ক্রিন প্লেতে নমিনেশন, তো এই যে জার্নিটা, মানে এটা পুরোটাই পসিবল হয়েছে আমার যে সাবস্ক্রাইবার আছে তাদের ভালোবাসা, সাপোর্ট, ফ্যামিলি বন্ধুদের সাপোর্ট, তোমরাও আছো তার মধ্যে। সাগর নীলকে আমি স্পেশালি বলবো, সাগর নীলকে তো আমি ফোন করে করে আগে সব আমার স্ক্রিপ্ট বলতাম, পাঠিয়েওছি সাগর নীলকে, আমি একবার পাঠিয়েছিলাম একটা স্ক্রিপ্ট। আর রূপমের সাথে তো আমরা কাজও করেছি একসাথে, শর্ট ফিল্মস বানিয়েছি আমরা। তো সবকিছু মিলিয়ে আর কি মানে একটা বেশ অন্যরকম ফিলিং হচ্ছে, মানে প্রথমবার আর কি। তো একটা ভিতর থেকে অন্যরকম ফিলিং হচ্ছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। বেস্ট উইশেস। এখন 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 জিতে গেলে কি হবে ভাবো, জিতে গেলে কি হবে ভাবো। না না, আমি অত দূর ভাবছি না, মানে আমার নমিনেশনটা ইটসেলফ একটা অ্যাওয়ার্ডের মতো আমার মনে হচ্ছে। বিকজ আমার দেখো সব থেকে বড় কথা কি বলতো, আমার কাছে এটাই সব থেকে সারিয়াল যে সৃজিতদার পাশে নমিনেশন, এটা আমার কাছে বিশাল একটা বড় ব্যাপার, ঠিক আছে? কারণ আমি না মানে অ্যাকচুয়ালি অরিত্রা যখন গ্রুপে মেসেজ করলে যে নমিনেশনটা তোমার হয়েছে, আমি ফার্স্ট কথা এটাই বললাম যে সৃজিতদার সঙ্গে নমিনেশন। এইটা ডেফিনেট, কারণ আমাদের চাইল্ডহুডটা তো অ্যাকচুয়ালি দেখো সৃজিতদা সেই সময় একটা পিক ফর্ম, তো সেটা একটা তো মানে ফ্যান বয় ব্যাপার একটা আছেই কোথাও একটা। এবং মানে আমি আরো একটা ব্যাপার হচ্ছে কি বলতো, যে আমি প্রথম ছবিটা মানে মানে কি বলবো, যে এটা তো একটা টাইমিং এর ব্যাপার থাকে, কপালের ব্যাপার থাকে, যে শিবুদাদের ব্যানারে পেয়েছিলাম, উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে। কারণ ওটা বিশাল অ্যাডভান্টেজ দিয়েছে, এটা অন্য কোনো জায়গা হলে মানে আমার মনে হয় না হতো। এটা আমি ছোট করে বলতে চাই, মানে থ্যাংক ইউ বলতে চাই শিবুদাকে, নন্দিতা দিকে। কারণ ওরা যেভাবে মানে ওনারা দুজন মিলে আমাদেরকে যেভাবে গ্রুম করেছে, আমাকে আর অর্পণকে, ঠিক আছে? দেখো, তুমি বাইরে থেকে সিনেমা দেখছো, অ্যানালিসিস করছো, স্ট্রাকচারিং নিয়ে ভাবছো, তুমি নিজে লিখছো, কিন্তু তুমি যতক্ষণ কাউকে বাউন্স করবে না, তুমি বুঝতে পারবে না যে তোমার কোথায় ভুল হচ্ছে, তুমি কোথায় ওভারবোর্ড চলে যাচ্ছ, ঠিক আছে? তোমার ইমোশনটা আদৌ ক্যাপচার হচ্ছে কিনা, হোল্ড হচ্ছে কিনা। তো সেই যে পুরো মেন্টারিং একটা প্রসেস আমরা ফলো করেছিলাম, আমি তোমাদেরকে অফ দ্য ক্যামেরাও বলেছিলাম দাবারু যখন আমরা প্রমোশনের সময়। তো সেই প্রসেসটা এত ইন্টারেস্টিং, এত ভালো ছিল যে ওটা আমাদেরকে প্রচন্ড কিছু শিখিয়েছে। ওই টেকনিকটা আমরা বারবার অ্যাপ্লাই করি, মানে প্রথমে একটা ফার্স্ট ড্রাফট করে তারপর আমরা বসি, স্ক্রিপ্ট নিয়ে কাটি, আবার করে রিরাইট করি, যে রিরাইটিং বারবার ড্রাফটস বানিয়ে যাও, কাজ করো। তারপরে স্ক্রিপ্টটা শুট করতে যাওয়ার আগে কিছু লোককে ন্যারেট করে শোনাও, জেনারেল অডিয়েন্সকে, যারা ছবি দেখতে আসে সেই জেনারেল অডিয়েন্সকে ন্যারেট করে শোনাও, ঠিক আছে? তাদের ফিডব্যাক নাও। তো এই অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি আমির খান প্রোডাকশনও করে। তুমি দেখবে যে ছবি রেডি হয়ে গেলে বারবার টেস্ট স্ক্রিনিং করা, এটা উইন্ডোজেরও মানে উইন্ডোজেরও আর কি প্রসেস আর কি, তো ওরাও করে। তো সেইটা আর কি প্রচন্ড এনরিচ করেছে আমাদেরকে, এবং আমরা সেই প্রসেস মানে তার জন্য থ্যাংক ইউ শিবুদাকে, নন্দিতা দিকে। আর আরেকজনকে আমি থ্যাংক ইউ বলতে চাই, যাকে ছাড়া এটা হতোই না, সেটা হচ্ছে প্রতিকৃত বাসু, আমার ডিরেক্টর। বিকজ দেখো মানে লোকে ভাবে যে এটা খুব কেক ওয়ার্ক ছিল, যে আমি গেছি সঙ্গে সঙ্গে অপরচুনিটি পেয়ে গেছি, এরকম নয় কিন্তু ব্যাপারটা। মানে আমি কিন্তু গল্প সাবমিট করছি অনেক দিন ধরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে অ্যাপ্রোচ করেছি, বিভিন্ন মিটিংস করেছি, সেগুলো ফ্লেশ আউট করেনি। তো এটা কিন্তু একটা মানে মানে ওটারও একটা প্রসেস ছিল। তো প্রতিকৃতদা ট্রাস্ট করেছে, এবং এটা মানে কাজ করতে করতে একটা ভালো কোলাবোরেশন হয়ে গেছে। তারপরে আমরা আরো দুটো ছবি করেছি। তো এটা একটা মানে প্রসেস। তো প্রতিকৃতদা আমার মনে আছে, তোমাদেরকে বলেও ছিলাম যে র্যান্ডামলি দেখা হয়েছিল, মানে কোনো প্ল্যানিংই ছিল না। আমি চিনতাম না প্রতিকৃতদাকে তার আগে, মানে প্রফেশনাল লেভেলে একটু আধটু চিনতাম, ওই হাই হ্যালো ব্যাস। মানে কোনো পরিচয় ছিল না। মানে আমি একটা প্রোডাকশন হাউসের অফিসে গেছিলাম, ও গেছিল, সেখানে র্যান্ডামলি আলাপ হয়ে যায়। এবং মানে ও একটা গল্প পিচ করছিল, আর আমাকে প্রডিউসার ডেকেছিল যে গল্পটা শুনে জাজমেন্ট দেওয়ার জন্য। মানে ও 2-3 জন ডিরেক্টরকে ডেকেছিল, বলেছিল যে তোমরা গল্পগুলো ন্যারেট করো, আমি তুমি শুনে বলো কিরকম, কারণ আমি জাজমেন্ট দিতে পারি না। তো এরকম একটা ব্যাপার হয়েছিল। তো প্রতিকৃতদাকে থ্যাংক ইউ। তো যাই হোক, আর এটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই। মানে বাট আপনারা যারা লেখার চেষ্টা করছেন, প্লিজ কিপ ট্রাইং। টাইম লাগবে, এটা এটা একদিনের প্রসেস নয়, এটা একটা মানে গ্র্যাজুয়াল প্রসেস, আপনাকে ধীরে ধীরে করে যেতে হবে। একদিন না একদিন ডেফিনেটলি রেজাল্ট পাবেন, ইফ ইউ আর প্যাশনেট অ্যান্ড অবসেসড অ্যাবাউট ইট। সো ইয়া, এই অবসেশনের কথাটা অ্যাকচুয়ালি রাজকুমার হিরানি একটা ইন্টারভিউতে রিসেন্টলি বলছিল, মানে গালাটা প্লাসে দেখে হ্যাঁ আমি ওখান থেকে ঝেড়ে বললাম আর কি, আমার এটা অরিজিনাল, আমি রাজকুমার ইন্টারভিউটা দেখেই বললাম। আমরা আমরা নর্মালি খুব ফানি ওয়েতে আমাদের পডকাস্ট গুলো শুরু করি, এবং অডিয়েন্স কমেন্ট করে যে প্রথম 7 মিনিট 10 মিনিট হচ্ছে সব থেকে মজার, ওটাই হচ্ছে মেন জায়গা। আজকে ব্যাপারটা খুব মোটিভেশনাল হয়ে গেছে, দেখা যাক অডিয়েন্স এটা পছন্দ করে কিনা। আমার তো বিশেষ অডিয়েন্স পছন্দ করবে, বিশেষ করে অরিত্রদার যারা দর্শক রয়েছে। তো আমরা এবার টপিকে যাই, আমরা আলোচনা করি সিনেমার বিভিন্ন জিনিসপত্র নিয়ে। ফার্স্ট টপিক কি হবে বলো? প্রথম কথা তোমরা আমাকে বলো যে দাগি টিজার তোমাদের কেমন লেগেছে? আমি যদি আমার সাগরের সাথে আমার কথা হচ্ছিল, আমার টিজারটা ভালো লেগেছে, তো আমার টিজারটা হেভি লাগেনি,
ঠিক আছে, মানে আমার অ্যানাউন্সমেন্টটা দেখে যেটা মনে হচ্ছে ওটা আমি ল্যাভি স্কেল পাবো বা একটা হেভি বড় কিছু পাবো, বা সব থেকে বড় কথা হচ্ছে আফরান নিশোর যে লুকটা ওরা রিভিল করেছিল, যে পিছনে পয়েন্টেল করা যেরকম লাগছিল ডার্ক, তো আমি ভেবেছিলাম হয়তো ওরকম লেভেলের কিছু পাবো। এই টিজারটা কিন্তু ভালো টিজার, এটা ভালো লেগেছে আমার। এটা দেখে মনে হচ্ছে যেমন এটা ধরো হইচইতে একটা ওয়েব সিরিজ আসে ওরকম ধরনের কিছু। কিন্তু সুড়ঙ্গ টিজারেও যেটা হয়েছিল, টিজার দেখে ভীষণ ভালো লাগছিল, খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছিল। আমার এখানে ওরকম মনে হয়নি যে টিজারটা দেখে যে ব্যাপক লেগেছে বা আমি খুব এক্সাইটেড, এমন মনে হয়নি। এবার নিশো রয়েছে, এসবিএফ চরকি, এদের কোলাবোরেশন, জিনিসটা আশা করছি খুবই ভালো হবে। এবার যদি প্রথম থেকেই অ্যানাউন্সমেন্ট টিজারটা এরকম প্রমিস করতো যে আমরা একটা হুম সাটল হুম কিছু হুম দিচ্ছি, মানে হুম মানে ক্যারেক্টার বা প্লট ড্রিভেন হবে, খুব এক্সট্রাঅর্ডিনারি ভিজুয়ালস বা খুব বড় স্কেল কিছু হবে না, তাহলে হয়তো আমি খুব বেশি গ্র্যান্ডিওর বা খুব বেশি ওভার দ্য টপ কিছু আশা করতাম না। কিন্তু আমার যেহেতু এক্সপেকটেশনটা ওরকম ছিল, ফলে আমার টিজারটা ভালোই লেগেছে, তবে আমার হেভি কিছু লাগেনি। ঠিক আছে, দেখার আমি আমি পরবর্তী সময় কেমন হয়। রূপমদার যে পয়েন্ট গুলো আমি অ্যাকচুয়ালি একমত। এই মানে আমার টিজারটা ভালো লেগেছে, কিন্তু রূপমদা যেটা বলতে চাইছে যে যেভাবে অ্যানাউন্সমেন্ট টিজারে ওরা হেলিকপ্টার নিয়ে আসছে, সেখানে যে ধরনের চারজনকে দেখতে পাচ্ছি আমরা, নায়ক, দুজন নায়িকা রয়েছে, ডিরেক্টর রয়েছে, সেটা না একটা সার্টেন কাইন্ড অফ এক্সপেকটেশন তৈরি করে। এবার সেরকমই কিছু একটা আর কি স্কেলের হবে ছবিটা, সেটাও আর কি অডিয়েন্স হিসেবে খুব স্বাভাবিক, যেটা তুমি মেকার হিসেবে প্রমিস করছো সেরকমটা দর্শক চাইবে। তো সেই জায়গা থেকে একটা একটা মানে সমালোচনা হচ্ছেও, তুমি যদি সোশ্যাল মিডিয়াতে দেখো একটা সমালোচনা অলরেডি শুরু হয়েও গেছে। এখন আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সুড়ঙ্গর যে ফোর্ট টেস্টটা ছিল না, মানে সেটা কিন্তু আরো ভালো ছিল, মানে এটা মানতেই হবে। ওটা কাটিংটা খুব ভালো ছিল, ওটা কাটটা হ্যাঁ। সাউন্ডের সাথে ম্যাচ করে এমন কাটটা করেছিল, হুম কাটটা খুব হুম। ইন্টারেস্টিং ছিল। ওই আর 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 হাসিটা, আফরান নিশোর যে হুম হাসিটা লাস্টে আসে, মানে একটা কন্টেন্টের সঙ্গে একজন অভিনেতা আসছে যার একটা ফ্যান ফলোইং রয়েছে, সেই সবকিছু মাথায় রাখলে না ওই ফোর্ট টেস্টটা খুব ইম্প্যাক্টফুল ছিল। মানে আফরান নিশোর সঙ্গে যায় পুরো বিষয়টা খুব। ঠিক আছে, এইটার ক্ষেত্রে যেমন হয়ে গেছে যে একটা প্রত্যেকেই এটা বুঝতে পারছে এটা একটা গল্পধর্মী ছবি হবে, এবং সেটাকে নিয়ে আবার নানান রকম মানুষের নানান রকম মতামত দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু সামনে শাকিব খানের বরবাদ রয়েছে, এবং সেটা একেবারে সুপারস্টারের যেরকম একটা সুপারস্টার ধর্মী আর লাজ্জার দান লাইক ছবি, সেরকম ছবি। তো সেটা কোথাও একটা দাগের মধ্যে পাওয়া যাচ্ছে না, সেখান থেকে একটা সমালোচনা হচ্ছে। তবে এই সবকিছুকে মানে এগুলো ডেফিনেটলি আসবে, মানে মেকাররা প্রমিস যদি করে তাদেরকে ডেলিভারও করতে হবে, নাহলে সমালোচনা হবে, খুব স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু যদি টিজারটাকে স্ট্যান্ড অ্যালোন জাজ করি, আমার কিন্তু টিজারটা বেশ ভালোই লেগেছে। আর আফরান নিশোর ক্ষেত্রে আমি একদম মানে এটা অনেস্টলি স্বীকার করবো, আফরান নিশোর ক্ষেত্রে আমার একটা দুর্বলতাও রয়েছে। মানে কিছু অভিনেতার ক্ষেত্রে এটা হয়, আফরান নিশোর ক্ষেত্রে সেটা আমার রয়েছে। মানে আফরান নিশোকে আমি অ্যাকচুয়ালি আমার আমার বিভৎস লাগে লোকটাকে আর কি, মানে ওর মানে অফ স্ক্রিন বলো কি অন স্ক্রিন বলো, মানে সোশ্যাল মিডিয়াতে একটা আমরা কি পোস্ট করছে। বললাম, একটু কাটছি, এই যে কথাটা অডিয়েন্সকে বলছি, এই যে কথাটা যে আমার দুর্বলতা আছে, এটাকে অন্যভাবে ভাববেন না, আমি অরিত্র কিন্তু ভাবিনি। কারণ আরে দুর্বলতা কি শুধুমাত্র দুর্বলতা, অনেক রকম ঠিক আছে, এটা অডিয়েন্স বোঝে, এটাকে তুমি বলে আরো আন্ডারলাইন করে এটাকে তুমি ডবল মিনিং করে দিচ্ছ। যাই হোক, মানে দেখো যদি তুমি সেদিক থেকে আফরান নিশো ম্যান ক্রাশ হওয়ার মতন তার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, তার সেই সেই ম্যাজিক্যাল অ্যাপিয়ারেন্সটাও রয়েছে যে মানুষের ভালো লাগবে, এটা এমন পার্সোনালিটি। তো সেটার জন্যই অ্যাকচুয়ালি সেই দুর্বলতা ভালো লাগা যেটাই বলো। তো আমার আফরান নিশো থাকলে না মানে আমার ভালো লেগে যায়। এবং এটা আমি অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে যখন আমরা তিনিয়ারি কথা পডকাস্টে আলোচনা করেছিলাম, তখনও দেখবো আমি একই কথা বলেছিলাম। সেটাও বোধহয় অরিত্রদার, আবার সেটা বোধহয় এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, যতদূর আমার মনে পড়ছে। মানে ভালো আমার ওই লেগেছিল ডন কিন্তু। নাম্বার ওয়ানের মতো মনে হয়েছিল কিছুটা। ওই ডন হ্যাঁ নাম্বার হ্যাঁ। ওয়ানের যে সিনটা ছিল ওটা না আমার, তোমাদের দুজনের কারুর কি মনে হয় যে টিজারটা প্রথম যে শটটা, যে ব্যাক শটে ঢুকছে ধোঁয়ার রাইট মতো, আর রাইট। আব্বা আমাকে বলতো এখানে আম্মি জান কেতি থি, ওটা রাইসের কথা মনে রাইট। করিয়েছে? দেখো আমি হ্যাঁ হ্যাঁ। আমি যখন টিজারটা এবং দেখেছি, আমি যখন টিজারটা আমার দেখেছি রিভিউ করেছি, আমার মনে হয়নি। কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এটা আমি বলবো যে হ্যাঁ মানে মানে একটা রিজেম্বলেন্স আছে, এটা অস্বীকার করা যাবে না। ঠিক আছে। আর এই টিজারটা দেখার সময় পার্টিকুলার দুটো শট রয়েছে, ওটা দেখে না চাক দিয়ে মনে হচ্ছিল, দেখবে যখন কবির ফিরবে, ঠিক আছে, ওই চারিপাশে বাড়ির সামনে লোক, ও ঢুকছে বাড়িতে আর কিছু নেই, ওই যে শটটা ঠিক একই রকম এখানে শট রয়েছে। মেবি এখানে তমা মির্জার কিছু হয়ে যাবে আর কি। তো ওটা দেখে না ওই চাকদের কথা মনে পড়ে। তবে এই জিনিসপত্রগুলো তো মানে ডিরেক্টর একটা হোমাজ দিতে চায় বা ডিরেক্টর ইন্সপায়ার হয়ে ছবির মধ্যে ছাপগুলো থাকতে পারে, কিন্তু এটার জন্য কিন্তু এটাকে আমরা কেউ বলছি না, বা অরিত্র, আমি, সাগরনীল কেউ বলছি না যে এখানে রাইস থেকে এটা ঝেড়েছে বা রাইস থেকে এটা তুলে নিয়েছে, এটা কিন্তু আমি না, বলছি না। যে অন্য অ্যানিমেল আর ছবির ক্ষেত্রে বরবাদ, অ্যানিমেল আর বরবাদ যেটা, সেটা কিন্তু রাইজার এই দাগি নয় কিন্তু। না না, ঠিক আছে। একেবারেই না। আর আমার যেটা মনে হয়েছে, দেখো
আমার টিজারটা ভালো লেগেছে। আমার যেটা মনে হয়েছে না, এখানে ওরা বেসিক্যালি যেটা লোকের এক্সপেকটেশন ছিল সাবভার্ট করবার চেষ্টা করেছে। তুমি দেখবে ও যখন মানে এখানে আমরা কি এক্সপেক্ট করবো, যে একটা লোক ব্যাক শটে হেঁটে আসছে, অনেকগুলো লোক ওকে ছুঁতে আসছে, দাঁড়িয়ে আছে, তো আমরা এক্সপেক্ট করবো যে জেলের মধ্যে প্রথমে কাউকে একটা পাঞ্চ করবে, বাট হি ইজ গেটিং হিট, ও মার খাচ্ছে, ঠিক আছে? তো ওটা ওরা ইচ্ছা করে সাবভার্ট করতে চেয়েছে, যে হিরোর ইমেজটাকে টিপিক্যাল যেটা ইমেজ হয় হিরোর থেকে এক্সপেক্ট করবে, আই উইল নট গিভ ইউ দ্যাট। সো এটা হয়তো ওদের কনসিয়াস চয়েস ছিল। এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে যে তুমি যদি দেখো এখানে রাদার হচ্ছে যে একটা ক্যারেক্টার ট্রান্সফরমেশনের ব্যাপার আছে, যে একটা লোক জেল থেকে বেরোলে এই যে দাগি মানে দাগটা লেগে গেল, মার্কড হয়ে গেল, তা সে কি আর নর্মাল একটা মানে নর্মাল মানুষের মতো আর মানুষ ওকে ট্রিট করবে না? তো সেই যে ট্রান্সফরমেশনটা আছে, আমি বলছিলাম, আমি টিজার রিভিউর সময় কালিয়া ছবির কথা বলছিলাম, অমিতাভ বচ্চনের কালিয়া বলে যে ছবিটা ছিল না, ওখানে দেখবে একটা সিন ছিল, অমিতাভ বচ্চন প্রথমে কাল্লু থাকে, ও জেলে যায়, দেখবো ওখানে একটা উকিলের একটা ভয়েস ওভার থাকে, যে একটা মা একটা বাচ্চাকে জন্ম দেয় 9 মাসে, তো আজকে কাল্লুকে আপনি জেলে পাঠাচ্ছেন, ও 9 মাস ওখানে থাকবে, ওর মধ্যে একটা পরিবর্তন আসবে। জেলের মধ্যে যারা যারা রয়েছে মানে বিভিন্ন সব হেডমাস্টার, স্কুল টিচার, যারা ক্রাইমের, তারা ওকে শেখাবে, এবং 9 মাস পরে যখন ও বেরোবে তখন ওর কাল্লু থাকবে না, ও কালিয়া হয়ে যাবে। তো সেই যে একটা মানুষের, আর জেল জানো তো একটা মানুষকে ভিতর থেকেও পাল্টে দেয়, ঠিক যে আছে? জিনিসটা তো যে জিনিসটা অ্যাকচুয়ালি বিক্রমাদিত্য মোটওয়ানের সিরিজে খুব সুন্দরভাবে ফুটে এলো অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক এক্স্যাক্টলি। পরে। ঠিক আছে। আর 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 একটা জিনিস কি অরিত্রদা রূপমদা তোমাদের মনে হয়েছে যে দেখবে একটা পার্টিকুলার শট রয়েছে আফরান নিশো, যেখানে অ্যাকচুয়ালি ফেসটা রিভিল হচ্ছে অতগুলো এক্সট্রিম ক্লোজ আপের পরবর্তীতে, ব্যাক শটের পরবর্তীতে, সেখানে আফরান নিশো না মানে একজন অভিনেতার মতো করে সিনটা কিন্তু অ্যাপ্রোচ করেছে, যে ক্যারেক্টারটার অ্যাকচুয়ালি কি ইমোশন থাকা দরকার সেই অনুযায়ী কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশনটা দিচ্ছে। মানে ওখানে একটা সুপারস্টার যে ঘুরছে, ঘুরে যে এক্সপ্রেশনটা দিয়ে একটা সোয়াগ অ্যাটিটিউড নিয়ে হেঁটে আসবে, সেই ব্যাপারটা কিন্তু সে করতেই যায়নি। এবার সেটার জন্য কিন্তু একটা সমালোচনা যে আফরান নিশোকে মানে আর কি হিরোর মতন লাগে না। এবার এইটা নিয়ে তোমাদের কি বক্তব্য? দেখো এটা হচ্ছে কি আমার বলতো, যে তোমরা অলরেডি বলেই দিয়েছো যে অ্যানাউন্সমেন্ট টিজারটা যেটা প্রমিস করছিল, যেটা বিগ কমার্শিয়াল ছবি হবে, সেটা যেহেতু হচ্ছে না, এবং সামনের কম্পিটিটর দুটো আছে পুরোপুরি কমার্শিয়াল, মানে জঙ্গলিও অনেকটা কমার্শিয়াল কমার্শিয়াল লাভ স্টোরি, আর বরবাদ তো ছেড়েই দাও, ইটস মানে ভেরি মানে ফুল ব্লোন কমার্শিয়াল। তো সেখানে আর কি লোকের এক্সপেকটেশনটা, যেহেতু লোকে অনেকে আমি দেখছিলাম কমেন্টে লিখছে যে এটা একটা নাটক হয়েছে, মনে হচ্ছে টেলিভিশনের নাটক দেখছি আর কি, তো ওই জন্যই হয়েছে আর কি। বাট আমার মনে হয় যদি ছবির গল্পের মধ্যে দম থাকে, অভিনয় যদি ভালো হয়, তাহলে আমার মনে হয় লোকে দেখবে। রূপম বলো। আমার যে আমার যেটা মনে হয় ইয়েতে বলছিলাম, আমার একটা ইন্টারভিউতেই আমরা তো একবারই বোধহয় ইন্টারভিউ করেছিলাম ইয়ের, তখন সুরঙ্গর সময় তখনই বলেছিল, সাগর নাট এরকম প্রশ্ন করেছিল যে আপনি কি অ্যান্টি গ্র্যাভিটি ছবি করবেন না, আর আমি একটা প্রশ্ন করেছিলাম অ্যাক্টর সত্তা না স্টার সত্তা, তখন বলেছিল অ্যান্টি গ্র্যাভিটি ছবি আমি করতে চাই। সাগর নীলের প্রশ্নের উত্তরে বলেছিল, আর আমাকে বলেছিল যেটা সেটা হচ্ছে আমি কিন্তু আমার ফ্যান্সদেরকে অডিয়েন্সকে এটা বলি যে আমি স্টার নই, আগে আমি একজন অ্যাক্টর, ঠিক আছে, এবং আমি অ্যাক্টরই থাকতে চাই, তারপর যদি পপুলারিটি হয় সেটা আলাদা বিষয়, বাট আমি অ্যাক্টরই থাকতে চাই। তো সেটা আমার মানে মাথায় আছে যে, আর কাজ দেখলেও মনে হয় যে আফরান নিশো ক্যারেক্টার হিসেবেই কাজ করতে চায়, এই চরিত্রটা কি করতে পারে, ম্যানারিজম কি করতে পারে, এই জন্য ব্রেক নেয়, প্রত্যেকটা চরিত্র আলাদা করতে চায়, সেটা ঠিক আছে। আর আমার মনে হয় কি অডিয়েন্স যখন ছবি দেখতে বসে, প্রমোদে কি দেখিয়েছিল, কি প্রমিস করেছিল, এগুলো ভুলেই যায়। যদি এই সিকান্দার নিয়ে আমাদের এই গান ঠান নিয়ে এত কিছু মাথায় আসছে, যদি ছবিটা ভালো হয়ে যায় আমরা আর কিচ্ছু মনে রাখবো না, ডিরেক্টরকে আমার খারাপ লেগেছিল কি বলতে হবে সব ভুলে যাবো। তো যদি এই ছবিটা ভালো হয়ে যায়, যেমন সুড়ঙ্গ ভালো হয়ে গেছে, ছবিটা লোকে দেখে নিয়েছে, এই ছবিটা যদি ভালো হয়ে যায় লোকে ভুলেই যাবে কি প্রমিস করছিল, টিজার দেখে কি মনে হয়েছে, এটা কি আমাদেরকে অত কমার্শিয়াল ভ্যালু জিনিসপত্র দিতে পারছে কিনা, অ্যাকশন আছে কিনা, কিচ্ছু মাথায় আসবে না। তো আমার মনে হয় যেটা ছবিটা ভালো হতেই পারে, আর ছবি ভালো হবে কি খারাপ হবে সেটা পরের বিষয়, কিন্তু যেটা গ্যারেন্টি পাবো আমরা সেটা হচ্ছে আফরান নিশোর একটা ব্যাপক, যেটা ভালো হবেই। ঠিক ঠিক। আমি আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই, আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই, তুমি ডিরেক্টরের ব্যাপারে আসছো, আমি আসছি সেটার মধ্যে। আমি একটা কোয়েশ্চেন করতে চাই, যে 3টে টিজার ড্রপ করে গেছে, 3টে ঈদের ছবি, এবার তোমাদের যদি 1, 2, 3-এ সাজাতে হয়, মানে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আমি 1 নম্বরে বরবাদকে রেখেছি, 2 নম্বরে আমি বলবো দের ইজ এ টাই বিটুইন জঙ্গলি অ্যান্ড দাগি, আমি ওই দুটোকে সেম লেভেলে রেখেছি। তো আমার এটা রেটিং আর কি, আমি ভিডিও বানিয়েছি। তোমাদের কি রেটিং, যদি মানে 3টে টিজারের মধ্যে সব থেকে ইমপ্রেসিভ? কারণ আমার বরবাদের টিজারটা অ্যাজ এ মানে টিজার অনেক বেশি ইন্ট্রিগিং ফ্যাক্টর আছে, মানে দেখে ছবিটা দেখার ইচ্ছে করছে, যেটা জঙ্গলির ক্ষেত্রেও বেশি আছে, দাগিটা অনেক বেশি সাটেল আর কি। তো এটা আমার মনে হয়েছে, তোমাদের মতামত জানতে। দেখো আমার ক্ষেত্রে হয়তো ইয়ের থেকে বরবাদ এগিয়েই থাকবে, ঠিক আছে, মানে আজকে দাগির থেকে বরবাদ এগিয়েই থাকবে আমার কাছে।
কারণ হচ্ছে বরবাদের আমাদের যে ক্রিটিসিজমটা সেটা হচ্ছে কি যে এটা মানে আমরা দেখে বলছি যে এটা অ্যানিমালের মতো পুরোপুরি, মানে আগা গোড়া পুরোপুরি হচ্ছে অ্যানিমালের মতো। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে এটা দেখে মনে হচ্ছে যেটা সস্তা ভার্সন বা করতে গিয়ে করতে পারেনি। যে স্কেলটা, যে অ্যাপ্রোচটা, যে তোমার হচ্ছে ওই র ব্যাপারটা, সেটা কিন্তু বরবাদের টিজারের মধ্যে আনতে পেরেছে। এবং সাকিব খানের পারফরমেন্সটা ভালো, আর যেহেতু যিশু আছে, ইদিকা পালের সাথে অলরেডি হিট দিয়ে দিয়েছে, আর স্কেলটাও বড় ধরেছে, ওই গাড়ি ফাড়ি চেস করছে, হেলিকপ্টার রয়েছে, ওগুলো কিন্তু দেখাতে পারছে। তো যে কারণে বরবাদের ট্রেলারের মধ্যে অ্যানিমালের ছাপ থাকলেও আমার কাছে বরবাদের ট্রেলারটা মানে ফ্যান্সি হলেও মালটা বেটার মনে হচ্ছে। আর দাগির টিজারটাও ভালো লেগেছে। আর জঙ্গলির তো খুবই সামান্য রিভিল করেছে, জঙ্গলিরটা এখনো কিছু বলা সম্ভব না। আমি জঙ্গলিরটাকে লিস্টে রাখছিই না, কারণ জঙ্গলিরটা যদি আমি আরো কিছু দেখতে পারতাম আমি সেটা নিয়ে বলতাম। আহ তবে ঠিক আছে, দাগিকে আমি জঙ্গলির থেকে এগিয়ে রাখবো আপাতত। কারণ জঙ্গলিতে না এখনো তো সিয়ামের মুখ থেকে সংলাপ শুনিনি সেরকম ভাবে, এখনো কিরকম কি পারফরমেন্স করবে দেখিনি। এদিকে সাকিব খানের পারফরমেন্স ভালোভাবে বোঝা যাচ্ছে, আর আফরান নিশো ফাটিয়ে দেবে পারফরমেন্স। আমি সিয়ামেরটা সেরকম ভাবে এখনো দেখিনি, তো যে কারণে আমি ওটাই কম্পিটিশনে রাখছি না। দেখো, আমার আমার যেটা মনে হয় যে মানে এক কথায় যদি বলতে হয় তাহলে 100% তোমাদের সঙ্গে আমি একমত। মানে বরবাদের টিজার অবশ্যই ইম্প্যাক্টের জায়গা থেকে এগিয়ে থাকবে, কিন্তু সেটার একটা কারণ মানে যেগুলো আমার মনে হয়, আমি এখন যেগুলো বলবো তোমরাও সেগুলোর সঙ্গে কথাটা একমতই হবে, যে বরবাদের বিষয়টাই এমন, মানে যখনই একটা মেইন স্ট্রিম সিনেমা আসে সেটা টিজার ট্রেলার ইম্প্যাক্টফুল হয়ে যাওয়া একটা ড্রামা ছবির থেকে চান্সেস সবসময় বেশি থাকে। তো সেই কারণেই দেখবে মানে জওয়ান অ্যানিমেলের ট্রেলার নিয়ে যেটা হয় সোশ্যাল মিডিয়াতে, সেটা কখনো একটা ড্রামা ছবি, রাজকুমার রাওয়ের একটা ছবির ট্রেলার নিয়ে সেই জিনিসটা কখনো তৈরি হতে পারে না। এবার এটা একটা গেল যেটা দাগির সাবজেক্ট এটাই পারমিট করছে, ও টিজারকে এই লেভেল অব্দি হতে পারে, তার থেকে বেটার হয়তো টিজার ড্রামা ছবির কাটা হয়তো মেবি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই ময়দানের মতন একটা ছবি স্পোর্টস ড্রামা, সেটাও একটা অসাধারণ ট্রেলার টিজার বেরিয়ে যাচ্ছে। কিন্তু সব ক্ষেত্রে যে সেটা হবে তা তো নয়। এক নম্বর এটা। দু নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে মেকারদের স্ট্র্যাটেজি অনেক রকম থাকে। মানে ধরো বরবাদের এর পরবর্তী এরকম হলো যে টিজারে তারা এত কিছু দেখিয়ে দিয়েছে বলে ভালো লাগছে, ছবিটা দেখবার প্রতি ইন্টারেস্ট তৈরি হচ্ছে, ট্রেলারে তারা নতুন করে কিছু দিতে পারলো না। দাগি টিজারে চেপে রাখলো, ট্রেলারে তারা অনেক বড় কিছু দিল, যে আমি রিলিজের আগে আসল আসল পাঁচটা আমি রিলিজের আগে দেবো। তো সেই জিনিসটাও দাগির টিমের তরফ থেকে প্ল্যানিং থাকতে পারে। তখন হয়তো ট্রেলার লেভেলে হয়তো বরবাদের থেকে দাগি অনেকটা এগিয়ে গেল, এরকম জিনিস আমরা দেখতে পেতে পারি। তো এখানে স্ট্র্যাটেজিটা মেকারদের কি রয়েছে তার উপরে সবটা ডিপেন্ড করছে। তবে হ্যাঁ, এই মুহূর্তে যদি আমাকে এক কথায় এত কিছু বিচার না করে বলতে হয়, বরবাদের টিজারটা ডেফিনেটলি বেশি ইম্প্যাক্টফুল। আর জঙ্গলিটা নিয়ে কি বক্তব্য? দেখো, জঙ্গলির বিষয়টা হচ্ছে না, জঙ্গলিতে আমি পরে ভেবেছি ভালো করে। দেখো, টিজারটা নিয়ে যদি বলতে, টিজারটা আমার ভালো লেগেছে, ঠিক আছে, ওই 1 মিনিটের কন্টেন্ট স্ট্যান্ডার্ড যদি জাজ করি আমার ভালো লেগেছে। কিন্তু জঙ্গলির ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে জঙ্গলি আমার মনে হয় যে একটা গল্প হবে এবার, মানে সেই গল্পটা হয়তো ভালো হলো বা সিনেমাটা ভালো হলো, কিন্তু কোথাও একটা আমার মনে হচ্ছে প্রমিস যেটা করা হচ্ছে, যেটা ডেলিভার করা হবে, সেটার মধ্যে একটা অন্তর থেকে যাওয়ার না চান্স রয়েছে। কেন কথাটা বলছি? কারণ দেখবে যে পোস্টার গুলো ওরা ড্রপ করেছে, সেটা তোমার মানে একদম ফার্স্ট যে পোস্টারটা আমার মনে আছে সিয়াম আহমেদের, সেই পোস্টারটা দেখে তোমার মনে হবে যে ও কাইন্ড অফ কোন একটা আদিবাসী লিডার বা একটা কমিউনিটির মাসিহা। যে পোস্টারটা, ঠিক আছে, মানে মানে একটা কাঁধে পায়রা বসে রয়েছে না একটা পাখি বসে রয়েছে, সেই যে একদম ফার্স্ট পোস্টার ড্রপ করা হচ্ছে। এবার সেখান থেকে যে টিজারটা পেলাম সেটা কিন্তু মানে দুটোর মধ্যে কিন্তু আমি কোনো মানে সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না, তালমিল খুঁজেই পাচ্ছি না। তো হতে পারে যে মেকাররা এটাকে মানে মানে একটা সিম্পল গল্পকে তারা একটা মানে কি প্যাকেজিং দিচ্ছে, দিয়ে এটাকে আর কি একটা এক্স ফ্যাক্টর বানিয়ে আর কি বেচতে চাইছে। সেই জায়গাটা কিন্তু জঙ্গলির ক্ষেত্রে আমার কোথাও একটা মনে হচ্ছে, যেটা কিন্তু মানে দাগির মতন ছবির ক্ষেত্রে কোথাও একটা এটাই অ্যাডভান্টেজ, যে মেকাররা গল্প নির্ভর ছবি বানিয়েছে, তারা প্রমিসও করবার চেষ্টা করছে গল্প নির্ভর ছবি। তো সেই জায়গাটা আমার মনে হয় যে দেখা যাক এখন ছবিটা দেখলে তখন বোঝা যাবে, ট্রেলার দেখলে হয়তো আরো বোঝা যাবে। এবার সিয়াম আহমেদের পারফরমেন্স কিন্তু শাকিব খান একটা জিনিস মানতে হবে যে বরবাদে মানে টিজারে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি লাগছে, মানে যে অ্যাটিটিউডটা নিয়ে, যে তেভারটা নিয়ে আর কি, প্রেজেন্সটা, ওই চিল্লু মাল দে, ঠিক আছে, এটা ডায়লগটা দেবে ভাইরাল হয়ে গেছে, মানে বলার মধ্যে ব্যাপার আছে, এটা মানতেই হবে। এবার সেই জিনিসটা সিয়াম কতটা পারে বা আফরান নিশো যেটা ডেলিভার করতে পারে সেটা সিয়াম কতটা পারে, কারণ সিয়াম কিন্তু মানে ওই লেভেলের একটা নয়। আমার কিছু জায়গাতে তার পারফরমেন্স ভালো লাগে, আবার কিছু জায়গাতে কিন্তু মনে হয় যে আরো বেটার করা যায় অনেকটা। তো দেখা যাক যে সিয়াম কতটা ভালো করে, কারণ এই ক্যারেক্টারটা যেরকম ভাবে ওরা প্রমিস করছে টিজারে, মানে প্রি টিজে হোক কিংবা পোস্টারে হোক, ক্যারেক্টারটার মধ্যে কিন্তু পারফরমেন্স দেওয়ার জায়গা থাকবে মনে হচ্ছে এখন অব্দি। এবার অ্যাকচুয়ালি কি স্ক্রিন প্লে রয়েছে, কি সিন ডিরেক্টর লিখেছে, তার উপর সবটা ডিপেন্ড করছে। দেখা যাক সিয়াম কিরকম কি করে, কারণ এই তিনটে ছবির মধ্যে কিন্তু বাকি দুটো ছবিতে যদি পারফরমেন্স খুব ভালো হয়, মানে আফরান নিশোর ছবিতে কি একটা ওয়ান টাইম ওয়াচও, মানে যদি ছবি খুব খারাপও হয় আফরান নিশো পুল আপ করে দেবে নিজের পারফরমেন্স দিয়ে। মানে সুরঙ্গ কিন্তু, আফরান নিশো হীন সুরঙ্গ কিন্তু
একটা জাস্ট একটা একটা মানে পাস মার্ক করেছে এরকম একটা ছবি হতো। কিন্তু যখনই আফরান নিশো জুড়ে যাচ্ছে ছবিটার সঙ্গে, ও ব্যাপারটাকে নেক্সট লেভেলে নিয়ে চলে যাচ্ছে। দেখা যাক সেটা কতটা সিয়াম করতে পারে আর কি। আর এখানে আমার একটা বিষয় মনে হয়, সেটা হচ্ছে এই যে রিসেন্ট যে ছবিগুলো সাকসেসফুল হয়েছে বা পপুলার হয়েছে, আমরা এটা নিয়ে আগের দিন অলরেডি কথা বলছিলাম। এবার যদি দুটো ছবি, দুটো লিড ক্যারেক্টারের মধ্যে দুটো চেনা ছবির ছাপ থাকে, শাকিব খানের অ্যানিমেলের সাথে আর এদিকে সিয়ামের শাহিদ কাপুরের কবির সিং এর সাথে, যদি এরকম দুটো অপশন আমার কাছে থাকে, আমি কিন্তু দুটোর মধ্যে একটাকেই বাছবো। তো এই যে বিষয়টা, এটাতেও কিন্তু একটা কম্প্যারিজন সিয়াম প্রথম থেকে ফেস করবে, জঙ্গলি ছবিটা প্রথম থেকে ফেস করবে। আর যেটা সাগরনীল খুব ভালো একটা পয়েন্ট বললো, যে প্রথম থেকে কিন্তু দেখে এটাই মনে হচ্ছিল যে ছবিটা খুব রাগেড হবে, যেরকম দেখতে লাগছে অনেকটা তো ওই দাসারা ভাইবস আসছিল, যে এমন একটা সময়ের গল্প হয়তো এক্স্যাক্টলি দাসের মতো লাগছিল। দেখলে হয়তো মনে হবে যে খুব রাগেড, আগের টাইম লাইন এরকম কিছু। কিন্তু এখন না ওই জিনিসপত্রগুলো, যেটা অরিত্র একবার বলছিল, আমিও বলছিলাম, যে এই ভালোবাসার গল্প, প্রেমে বিট্রে, এগুলো দেখতে 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 এমন একটা সময় আমরা পৌঁছে গেছি যে আর নতুনত্ব কিছু দেওয়ার নেই। সে যদি সিনেমা লাভারের মতো হয় তাহলে ভাই আমাকে বুক করতে পারবে, আমি দেখতে ইন্টারেস্টেড। না হলে আর এরকম ছবিতে কি হবে, আর কি দেখবো, ছবিতে নতুনত্ব কি পাবো? তো আমি যে কারণে ওটা নিয়ে খুব একটা এক্সাইটেড নই। আমরা পরের না টপিকে যাই এবার নাকি? না, হ্যাঁ, এখানে আমরা একটা পরের টপিক আছি। একটা হ্যাঁ, একটা জিনিস অরিত্রদা, এখানে একটা জিনিস শুভমদা বললে, একটা জিনিস মেনশন করে দিই, যে কথাটা তুমিও অ্যাকচুয়ালি বলছিলে, আমিও আমার অনেক আগের ভিডিওতে বলেছি, আমরা এগুলো মাল্টিপল টাইমস বলেছি অ্যাকচুয়ালি, মানে এটা ফলো করা যায় বাংলাদেশের ট্রেন্ড, যে মহিলাদেরকে অ্যান্টাগনিস্ট দেখালে সেই ছবি কিন্তু ব্যবসাও করে। তো জঙ্গলির ক্ষেত্রে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে, ঠিক আছে, মানে যেরকম ভাবে আমরা ভাবছি হয়তো বাংলাদেশের দর্শক সেভাবে ভাবে না। মানে রূপমদা যেটা বলছে সেটা আমাদের এখানে যে ছবিটা রিলিজ করে একদম সঠিক সঠিক আলোচনা আর কি। এবার দেখা যাক কি হয় না হয়। আচ্ছা, আমরা অনেকক্ষণ আলোচনা করছি, এবার পরের টপিকে আসি। আমরা পরের টপিকে আসি। আমি একটা ট্রেলারের কথা বলবো, তোমাদের রিয়াকশন জানতে চাই। সেটা হচ্ছে ডাইনি। ডাইনির ট্রেলার কিন্তু ব্যাপক হয়েছে। আমার হেভি লেগেছে ডাইনিক ট্রেলার। আজকের হোস্ট অরিত্র, এবং অরিত্র যেহেতু নমিনেশন পেয়েছে, ও কম কথা বলবে। তো ডাইনিক ট্রেলার আজকে আমার এবং ভালো লেগেছে। সেটা হচ্ছে, দেখো আমাদের এখানে মিমি কিন্তু ভালো অ্যাক্ট্রেস, ঠিক আছে। মিমি যখন শিবপ্রসাদের সাথে কাজ করে তখন বোঝা যায় পোটেনশিয়াল কেমন। কিন্তু শিবু প্রথম থেকে গানের ওপারে থেকে যেরকম ভাবে ও কাজ করেছে, আমি এটাই বলবো যে মিমি খুব ভালো একজন অ্যাক্ট্রেস, কিন্তু এদেরকে না সেরকম চরিত্র দেওয়া হয়নি। এবং নির্ঝর একটা নতুন পরিচালক, ওর আগের কাজটা খুব ভালো করেছিল। আমার এই দুজনের কম্বিনেশনটা আমি দেখতে চাই, প্রথম থেকেই আমি সেটার জন্য খুব এক্সাইটেড। এবং ওরা দেখো প্রি টিজার আনলো, তারপরে হলো এই একদম শুরুতে যে হিন্টটা দিয়েছিল, তো জেনুইন এত একটা ইম্প্যাক্টফুল সাবজেক্ট, যে সত্যি কিন্তু আমাদের এখানে বহু এমন জায়গা রয়েছে, আমি নিজে চোখে দেখেছি, যে মানুষকে ভূতে ধরেছে এটা ভেবে তাদের সাথে কি করা হয়, গাছের সাথে বেঁধে রাখা হয়, তাদেরকে চড়-থাপ্পড় মারা হচ্ছে ভূতে ধরেছে বলে, তারপরে ওঝার কাছে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো চোখের সামনে দেখা। তো সেরকম একটা সাবজেক্ট যে রুরাল এরিয়ায় আরো এটা কোন লেভেলে হয়, এই যে মানুষের একটা এরকম বিশ্বাস, সেখান থেকে দুটো মানুষ যাদের মধ্যে দূরত্ব, হিংসা, সেখান থেকে তারা আপন হয়ে যাচ্ছে। আমার ওই যে শটটা না হসপিটালে অ্যাটাক হয়েছে, ওটা দেখে মনে পড়ছিল পাতাল লোক সিজন 2 এর যে সিকোয়েন্সটা, যে জয়দীপ হসপিটালে রয়েছে এবং ওই বাঁচানোর চেষ্টা করছে, পুরো ওরকম মনে হচ্ছিল সিকোয়েন্সটা দেখে। এবং যাই বলো, ওই গ্র্যান্ডজোরটা হয়তো এখানে ওই লেভেলের নেই, কিন্তু রগরগে ব্যাপারটা ধরতে পেরেছে। আর মিমিকে ব্যাপক লাগছে, চরম লাগছে। ডায়ালগ যেরকম যেরকম বিজিএম হেভি এফেক্টিভ। আমি বাংলায় হয়তো বহু দিন পর বা বহু বছর পর একটা ওয়েব সিরিজ নিয়ে এক্সাইটেড, সেটা হচ্ছে ডাইনি। হেভি এক্সাইটেড আমি। আর না, আমি এখানে কয়েকটা জিনিস জুড়তে চাই। আমার এই ট্রেলারটা দেখে মনে হয়েছে যে আমাদের ক্যাদি আছে না, বা রিসেন্টলি ম্যাক্স বলে যে ছবিটা হলো, কিচ্চা সুদীপের ম্যাক্স, আর এদের যে মাদার ছবি মানে ক্যাদি, যেখান থেকে ইন্সপিরেশন নিয়েছে অ্যাসল্ট অন প্রিসিন্ট 13, যেটা হচ্ছে জন কার্পেন্টারের ছবি। মানে ছবিটা মানে এই সিরিজটা একটা পয়েন্টের পরে ওরকম ট্রান্সফর্ম হয়ে যাবে। কারণ ও নিজের বোনকে গ্রাম থেকে প্রথমে বাঁচিয়েছে, দিয়ে একটা হসপিটালে নিয়ে গেছে, এবার হসপিটালে সবাই এসে পড়েছে। নাও শি হ্যাজ টু ফাইট ব্যাক এট দ্য হসপিটালটাকে পুরো লোকেরা ঘিরে নিয়েছে। ও দেখবে গেট বন্ধ করছে, লোককে ঢুকতে দিচ্ছে না, বাইরের লোক চলে এসছে, মিডিয়া চলে এসছে, পুলিশ চলে এসছে। এবার ও কি করে নিজের বোনকে বাঁচাচ্ছে হসপিটালের মধ্যে। এবার কিন্তু এটা ওয়ান লোকেশন থ্রিলার হয়ে গেছে কিন্তু। এবার এই জায়গাটা যদি নির্ঝর ঠিকঠাক পুল অফ করে দেয়, ইট ক্যান বিকাম আ কাল্ট সিরিজ। এবার দেখা যাক সেটা কতটা কি হয়। এবং সেটার অ্যাকশনের ভাইবটা কিন্তু ব্যাপক। অ্যাকচুয়ালি ডাইনির প্রথম যে দেখবে একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল যে মিমি কাউকে ঘুষি মারছে, 3-4টে ঘুষি মারার পরে হাতটাকে এরম করছে, আবার মারছে, এবং ওর পুরো মুখটা ফেটে গেছে।
এবং সেইটাই থেকেই আমার মানে এটা দেখার খুব ইচ্ছা ছিল, এবং প্রি টিজারেও খুব ইমপ্রেসিভ ছিল, এবং ট্রেলারে তুমি দেখবে একটা শট আছে মিমিকে একজন লাফিয়ে আর কি মানে লাথি মারছে পেটের, ও ছিটকে গেটে লেগে পড়ে যাচ্ছে, মানে ওরকম র অ্যাকশন রেখেছে, ওটা আমার ব্যাপক লেগেছে। এবং নির্ঝরের সাথে আমি পার্সোনালি কথা বলেছি একবার, আমি ওই জিতে যে শোটা এসেছিল ওই কি যেন নাম, শিকারপুর, ওটার সময় ইন্টারভিউ করতে গেছিলাম। নির্ঝরের না একটা টিম আছে, আর নির্ঝরের সাথে একবার একটা পার্টিতেও আলাপ হয়েছিল। তো ওরা না মানে মানে আমি দেখেছিলাম, ইভেন আমাকে কৌশিক গাঙ্গুলিও বলেছিলেন যে ওরা মানে নর্থ বেঙ্গল থেকে বিলং করে। তো ওরা, ওদের একটা পুরো টিম আছে, বুঝতে পারো, একটা ইকোসিস্টেম বানিয়েছে ওরা, যারা ওখানকারই ছেলেরা মিলে। তো ওদের 3 জনের একটা রাইটিং টিম আছে, সেই অনুযায়ী ওরা তৈরি করেছে। তো ওরা না একটা মানে নতুন ফ্লেভার নিয়ে আসছে। কিন্তু তুমি যদি দেখো শিকারপুরেও একটা মানে কলকাতার বাইরে একটা গল্প, সেটাকে নিয়ে এসে বলা, একটা নতুন লোকেল এক্সপ্লোর করা, সেটা কিন্তু এখানেও আছে। একটা গ্রামের গল্প একটা বলা, একটা প্রথাকে নিয়ে, এবং তার মধ্যে অ্যাকশন কম্বাইন করে, প্লাস হইচয়ের যে টেমপ্লেটটা, যে ফিমেল প্রোটাগনিস্ট হতে হবে, সেটাকেও মাথায় রেখেছে। তো সবকিছু মিলিয়ে মানে আমার নির্ঝরকে খুব প্রমিসিং লাগছে। তো নির্ঝর মানে আশা করবো সামনের দিনে, ওর হাতে পরপর অনেকগুলো ভালো ছবিও আছে। ওই যে ছবিটাতে অনির্বাণ ভট্টাচার্য, আদিত্য চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, চোর পুলিশ ডাকাত বাবু, ওটার থেকেও প্রচুর এক্সপেকটেশন আছে। ওটার পোস্টারটাও খুব ভালো, ওটা আবার একটা কমেডি ঘরানার মধ্যে পড়ছে। আর একটা সন্দীপটাকে নিয়ে নির্ঝর করছে, যেটা নামটা আমি ভুলে, বীরাঙ্গনা বলে, ওটাও কিন্তু ইমপ্রেসিভ লাগছে, ওটা মার্দানির ভাইব দিচ্ছে। তো মানে আশা করবো নির্ঝর সামনের দিনে আরো ভালো কাজ করবে, এবং ওদের যে পুরো টিমটা আছে ওরা প্রত্যেকে আর কি মানে আরো উঠে আসবে, আরো ফ্লারিশ করুক। এবং ওদের রাইটার্স খুব ভালো। ওদের টিমের মধ্যে একজন ছেলে আছে, তোমরা মায়ানগর ছবিটা দেখেছো তো, ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, ওতে অ্যাক্টিং করেছে। ওই যে এজেন্ট যে হয়েছিল, ও নির্ঝরের বন্ধু, ওর রাইটার আর কি। ও মোস্ট প্রবলি হয়তো, আমি জানি না ডাইনিতে রাইটিং টিমে আছে কিনা, বাট এতে শিকারপুরে তো ছিল, ওরা একসাথে কাজ করে আর কি। সো মানে রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ডাইনি। আমার যেটা রূপম দা বললো যে মিমি খুব ভালো একজন অ্যাক্ট্রেস, তো আমার মিমিকে কিছু কিছু জায়গাতে ওকে ওকে লাগে। আর এই ধরনের যে ক্যারেক্টার গুলো মানে রক্তবীজ কিংবা ধরে নাও বোঝে না সে বোঝে না, বা এই যে ডাইনি, এই জোনটাতে মিমি অ্যাকচুয়ালি ভালো। মানে যেখানে একটা সার্টেন কাইন্ড অফ সোয়াগার থাকবে, একটা অ্যাটিটিউড থাকবে ক্যারেক্টারটার মধ্যে। অ্যাকচুয়ালি মিমি চক্রবর্তী রিয়েল লাইফে একটা সোয়াগার আছে, মানে অ্যাটিটিউড আছে আর কি। তো সেইটাই আর কি পোর্ট্রে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে শিবুদা আমার সাক্ষাৎকারে মিমি চক্রবর্তীকে নিয়ে বিভিন্ন কমেন্ট করেছিলেন, সেটা ওই সাক্ষাৎকারটা যারা দেখেছেন তারা জানেন। তো সেখানে বোঝা গেছে যে মিমি চক্রবর্তী একটা অ্যাটিটিউড আছে আর কি। তো সেই ব্যাপারটা আর কি যখন প্লে করতে হয় মিমি চক্রবর্তী সেটা খুব ভালো করেন, 1 নম্বর। আর ওই পার্টিকুলার শটটা অ্যাকচুয়ালি আমাকে খুব ইমপ্রেস করতে পেরে, যেটা কথা অরিত্রদা বলছিল, ঘুষি মারার যে শটটা, মানে ওটা কিন্তু খুব রিয়েলিস্টিক লাগছে। মানে একটা একটা হয় না যে অভিনেতার একটা ছোট্ট নুয়ান্স, সেটা অটোমেটিক্যালি ওই ওয়ার্ল্ডটাতে অডিয়েন্সকে নিয়ে চলে যাবে, যে ঘুষি মারছে, মারতে মারতে হাতটা ঝাঁকাচ্ছে। এবার নির্ঝর মিত্র যেটা আমার খুব ভালো লেগেছিল শিকারপুরে, যেটা ম্যাক্সিমাম ওয়েব সিরিজে হয় না, অ্যাকচুয়ালি যে লং ফরম্যাট স্টোরি টেলিংটা সেটা অ্যাচিভ করবার চেষ্টা করেছিল। যে একটা বড় কিছু বানাবো, মানে 2.5 ঘন্টা 2 ঘন্টা 45 মিনিট 3 ঘন্টা বানিয়ে সেটাকে ওয়েব সিরিজ বলবো। অ্যাকচুয়ালি কিন্তু শিকারপুর তার থেকে অনেকটা বড় লেংথের ছিল। এবার সেটা করতে গিয়ে কিছু জায়গাতে প্রবলেম হয়েছে, অনেকটা ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু সেই অ্যাটেম্পটা ছিল। এবার সেই জিনিসটা যদি এখানে করতে পারে, এবং যে ফ্লেভারটা আনবার কথা বলছে অরিত্রদা, বা যে একটা কলকাতার বাইরে বেরিয়ে গিয়ে একটা সম্পূর্ণ নতুন ওয়ার্ল্ড দেখানো অডিয়েন্সকে, সেই বিষয়গুলো মানে এখানেও কিন্তু স্কোপ রয়েছে। এটাও কিন্তু একটা মানে আউটস্কার্টস এর গল্পই বলছে। এবার সেটা যতটা ভালো হবে, ডাইনি ততটা ভালো সিরিজ হবে আর কি। কারণ বোন বোনকে বাঁচাচ্ছে, ভাই বোনকে বাঁচাচ্ছে, দাদা বোনকে বাঁচাচ্ছে, বাবা মেয়েকে বাঁচাচ্ছে, আমরা দেখেছি। সেই ইমোশনটা ওয়ার্ক করতে হবে, আর এই ওয়ার্ল্ড বিল্ডিংটা কতটা স্ট্রং হবে তার উপরে ডাইনি ডিপেন্ড করছে। খুব প্রমিসিং লাগছে এখনো অব্দি। আর রূপম দাস কথার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত যে বহুদিন বাদে অ্যাকচুয়ালি একটা বাংলা সিরিজ আসছে, যেটা দেখে মনে হচ্ছে যে মানে ভালো কিছু হতে পারে। এবং আমি আশা রাখবো যে নির্ঝর মিত্রর মানে কাজটা করতে দেওয়া হয়েছে আর কি। এরকম যেন না হয় যে সিরিজটা একরকম মনে হচ্ছে এখনো অব্দি, সিরিজটা দেখা শুরু করলাম, তারপর দেখলাম যে ওই যে নারীবাদী সিরিজ গুলো হয়েছে পরপর পরপর মুক্তি পায়, বোন বোনের গল্প, সেখানে কেচ্ছা ফেচ্ছা এই সমস্ত আগডুম বাগডুম ঢুকে পড়ছে, সেই একই জিনিস খালি ঘরের ভেতরে না ঘরের বাইরে হচ্ছে। সেইটা হলে আমি খুব মানে আর কি ডিসঅ্যাপয়েন্টেড হবো সত্যি বলতে। এবার দেখা যাক দেখা যাক, ডাইনি তো খুব শিগগিরই মুক্তি পাচ্ছে অ্যাকচুয়ালি, দেখলে তারপর আমরা আলোচনা 14 মার্চ রিলিজ করছে। এবং আপনাদের কেমন লেগেছে ডাইনি ট্রেলার অবশ্যই জানাবেন। এরপর আমরা মুভ করবো যে সিকান্দারের আজকে একটা গান চলে এসেছে বাম বাম ভোলে, হোলি স্পেশাল সং। তো সেটা নিয়ে তোমাদের কি রিয়াকশন? বলো। আমি বলবো না আমি বলে দিচ্ছি, তুমি যখন বলতে বলছো বাম বাম বলে ফলে আমার একদম ভালো লাগে, ঠিক আছে। কি গান হয়েছে, মানে আমি প্রচন্ড বেশি হতাশ। আমি জানি না তোমাদের কিরকম লেগেছে। আজকে আমার পড়ানো ছিল, ভিডিও দেখার টাইম পাইনি, কিন্তু মানে আমার আমার একদম জমেনি। আমি বুঝতেই পারছি না যে প্রীতম এতটা কেন, মানে কি প্রবলেম হচ্ছে যে প্রীতম এতটা আউটডেটেড, মানে 5 বছর 10 বছর আগের মিউজিক যেন মনে হচ্ছে যেন যেগুলো মানে ওর ইয়ে ছিল, ফেলে দেওয়া ছিল, কোথাও কাজে লাগাতে পারছিল না, সিকান্দার সব একসঙ্গে কাজে লাগিয়ে দিচ্ছে।
ব্যাপারটা এরকম মনে হচ্ছে। মানে এই গানটা বলতে তোমাদের কি মনে হচ্ছে? তোমরা বলো, কি তোমাদের ভালো লেগেছে? আমার এই গানটা শুনে অনেকটা মনে হচ্ছে যে সেলফি লেলের এই গানটা আছে বাজরাঙ্গি ভাইজানের, ওই গানটা হ্যাঁ, স্টাইলে বানানো। ওই গানটার হ্যাঁ। মতোই র্যাপ, গানটার মতো জিনিসপত্র আছে। আমার গানটা মানে আগের গানের থেকে বেটার লেগেছে, আমার এই গানটা খারাপ লাগেনি। বাম বাম বলে আমার মনে হয় যে এই গানটা মানে বার কয়েক শুনলে গানটার মধ্যে একটা মজা আছে, এটা আমার মনে হয়েছে। কিন্তু আমার যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই গানটা ভিডিওটা দেখলে যেটা মনে হয় সেটা হচ্ছে রাশমিকার কোরিওগ্রাফি অন্য কেউ করিয়েছে, ব্যাকগ্রাউন্ড ডান্সারদের কোরিওগ্রাফি অন্য কেউ করিয়েছে, আর সালমানের কোরিওগ্রাফি নিজে করেছে। ওই অজয় দেবগানের সম্পর্কে যেটা বলেছিল রিতেশ বসু, যে ও হ্যাঁ বলেছিল হ্যাঁ कोरियोग्राफर मैं ये स्टेप नहीं करूंगा, मैं सिर्फ হ্যাঁ चलूंगा, ऐसा नहीं करूंगा। হ্যাঁ সালমান বলেছে যে আমি এগুলো করবো না, আমি আমার মতো করে নাচবো, যা যা স্টেপ দিচ্ছে এইটুকুই দেবো ব্যাস। রাশমিকার স্টেপটা দেখলে মনে হয় যে কোরিওগ্রাফিটা যথেষ্ট ভালো কোরিওগ্রাফি, যেরকম রাশমিকা পায়ের স্টেপ করছে, হাতটা করছে, আমি দেখছি ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকটা ছেলে মেয়ে তাই করছে। মানে যথেষ্ট ভালো। আমরা মাঝে মাঝে খিস্তি করে দিই যে কি নাচ করছে, এই নাচ করছে। সালমান খান তো যা পাচ্ছে করছে, ওগুলো ওটা দিয়ে তার কি বলা যাবে। এবং সালমান খানকে দেখতে মানে আমি যেটা তুলনা করলাম সেলফি লেনের, ওই গানটার স্টেপ কি, দুটো পান এরকম করে যাচ্ছে, এই এরকম করে নাচ করছে সালমান খান করে। কিন্তু আজকেও সেলফি গানটা চালালে মজা লাগে, মনে হয় ভাই কি এনার্জি, কি ভাইবস। তো ওটা না চোখ মুখে দেখা যায়। আমরা এই বহুরূপীর গানগুলো যখন শুনি, শিবুদা কি নাচ করছে, শিবুদা নাচ করছে ওখানে কিছু, ওই চোখ মুখ এমন করছে, ওটার দ্বারা ভাইবস তৈরি, একটা মজা তৈরি হয়। তুমি দেখবে শাহরুখ খান, অক্ষয় কুমার কিন্তু হেভি ডান্সার নয়, কিন্তু ওদের না একটা এনার্জি থাকে যেটা অজয় দেবগন, সানি দেওল, সালমান খান এদের মধ্যে থাকে না। যে কারণে মনে হয় কি যে অক্ষয় কুমার, শাহরুখ খানের হেভি ডান্সার, ওরা কখনোই খুব ভালো ডান্সার নয়, হুম, হুম। যতটুকু ততটুকুই। কিন্তু এখানে গানটার পুরো 12টা বাজিয়েছে আমার মনে হয় সালমান খানের ওরকম স্টেপ, ওরকম ঘুম ঘুম চোখ, যেটা খুব বাজে লাগছে। গানটা আমার অতটাও খারাপ লাগেনি, গানটা আমার প্রথম গানটার থেকে বেটারই লেগেছে। আর না একটা আমার বিষয় দেখো সেটা আমার মনে হচ্ছে হ্যাঁ বলো বলো। কাজা লাগানো হয়, ঠিক আছে। ওকে দেখেছি এবং যেরকম ভাবে এখানে রাশ্মিকা আসলো, আমার দেখে মনে হচ্ছে রাশ্মিকাকে এমনি আমার অন্ধ মনে হয়, এখানে রাশ্মিকাকে ভূত মনে হচ্ছিল, যে শালা আরে ব্যাপারটা বোঝা যাচ্ছে। আরে আমি ভিডিওর মধ্যে এটাই বলেছি, আমার মনে হচ্ছে কি বলতো, রশ্মিকা মারা গেছে। আমার মনে হয় ওরা ভিডিওটাকে ওই জন্য ছোট রেখেছে যে গল্পটা অ্যাকচুয়ালি ওরা রিভিল করতে চাইছে না, তাই জন্য 2 মিনিটের কম রেখেছে। না না, হাসির না, তুমি দেখো হিন্দি ছবিতে। কি বলো এত করে? না না না, মহব্বতে? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, মহব্বতের যেরকম ছিল না গো, যে যখনই শাহরুখ ভাবতো ঐশ্বরিয়া রায় সাদা, দেখবে সাদা ড্রেস পরে আসতো। তো হ্যাঁ। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পোর্ট্রেয়াল, যে যদি কোনো মানে কাউকে হ্যালুসিনেট করছে বা দেখতে পাচ্ছে তাহলে তাকে সাদা ড্রেস পরিয়ে আনে। তুমি দেখবে এখানে কিন্তু রশ্মিকা সাদা ড্রেস পরে ঢুকছে এবং ব্যাকগ্রাউন্ড বা সবের থেকে ও আলাদা, কিন্তু ড্রেস ওয়াইজ বলো এ বলো, ওর গায়ে কোনো রং লেগে নেই। তো আমার মনে হচ্ছে ও গল্পের মধ্যে কোথাও একটা মারা যাবে, এই গানটার মধ্যে সালমান ওকে ইমাজিন করছে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে ওরা গানটার মধ্যে কিছু দেখায়নি, তুমি দেখবে কাজল আগারওয়ালের বাড়ির সামনে সালমান নাচছে, বাড়ির লোকেরা দেখছে, কাজল আগারওয়াল একটু রাগি রাগি চোখে দেখছে। আমার মনে হচ্ছে কাজল আগারওয়াল ওর বোন হয়, ওর বোনের ক্যারেক্টার কাজল আগারওয়াল। এবং আমার যেটা ও। মনে হচ্ছে যে ওদের যে ফ্যামিলিটা, তুমি যদি মেম্বার্স গুলোকে দেখো তারা ব্রাহ্মণ। আর টিজারটাই যদি দেখো, সালমান খান কিন্তু নিজেকে রাজা বলছে, ও একটা রাজ ফ্যামিলি থেকে বিলং করে। এবার হুম, আমার মনে হুম। হচ্ছে এখানে একটা ফ্যামিলি রিকনসিলিয়েশনের ব্যাপার আছে, যে সালমানের বোন একটা কোনো গরিব ফ্যামিলিতে বিয়ে করেছে, কাউকে প্রেম করে ভালোবেসে, তাই জন্য ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এবং সালমান এখন রিকনসাইল করতে আসছে। বা বোনের ওপর কোনো একটা থ্রেট আছে, বোন বা তার ফ্যামিলির ওপর সত্যরাজের থেকে কোনো একটা থ্রেট আছে, যে কারণে সালমান নিজের ওই টিমকে নিয়ে এসছে বাঁচাতে। এবং সালমানের ক্যারেক্টারটা হয়তো সিনেমার প্রথমে হয়তো বিদেশে থাকবে, হয়তো ও ফিরবে, তার কারণ হচ্ছে দেখবে একটা সিন আছে টিজারে, যে ও হুম, প্লেনে হুম, করে হুম, আসছে, হুম। প্লেনের মধ্যে অ্যাকশন হচ্ছে। এটা গল্পটা অনেকটা সেই আমাদের জিতের অভিমান হুম, বলে একটা সিনেমা ছিল, যেটা বেসিক্যালি পবন কল্যাণের একটা ছবির হুম। রিমেক ছিল। ওটা দেখবে এই টাইপের গল্প আছে, জিতে ক্যারেক্টারটা বিদেশে থাকে, ও আসে, ইটালি থেকে আসে, ওর পিসির সাথে রিকনসাইল করতে হবে। সিকান্দারের অ্যাকচুয়ালি আচ্ছা, অরিজিৎ গল্পটা তোমরা সে- তোমরা কি এটা জানো সেটা যে আপডেট? হবে, তুই বল, বলতে দিবি আমাকে যে ও, গল্পটা হ্যাঁ অরিত্র বল, সেটা কোনো না কোনো ভাবে দিদি ভাই বোন পলিটিশিয়ান সে ঘুরে ফিরে জয় হো না হয়ে যায়, বলে হ্যাঁ ভাই কি হবে। না, না না, বল বল। অরিত্রদা যেটা বললো তার থেকে তো আমি অ্যাকচুয়ালি মানে একটা আপডেট আমি বুঝছিলাম, যদিও সেটা কনফার্ম নয় বলে আমি কোনো ভিডিওতে আপডেটটা শেয়ার করিনি, রুমারই মনে হয়েছে আমার, যে মেডিকেল ইস্যুস নিয়ে ছবিটা হতে পারে, মানে হ্যাঁ মেডিকেল থ্রিলার টাইপের কাইন্ড অফ এটা, এটা কিন্তু আপডেট হ্যাঁ বলছে। এবার এবার এটা কি মানে, আমার মনে হয় এটা হলেই বেটার হবে অরিত্রদা যে গল্পটা বলছে সেইটার থেকে। মানে দেখা যাক এবার। এআর মুরুগেদার তো নানান ধরনের না না, আইডিয়াস নিয়ে আসে, হয়তো তো হতে হতেই পারে, পারে যে দেখবে একটা রশ্মিকা বাচ্চা অ্যাকচুয়ালি ভূত। মেয়েও আছে। না না, ওইটার মধ্যে দেখবে একটা বাচ্চা মেয়েও আছে, কাজল আগারওয়ালের একটা বাচ্চা মেয়ে আছে গানটার হুম, মধ্যে, তুমি হুম, ওই শর্টটা নোটিস করেছো কিনা জানি না। ওর একটা হুম, বাচ্চা মেয়ে আছে, তো বাচ্চা মেয়েটার হয়তো কোনো ডিজিজ আছে,
যে যার উপর হয়তো কোনো টেস্ট করতে দেখো দেখো মুরগডসের ছবি মানে কিছু একটা ইউনিক থাকবে, আইডিয়া লেভেলে কিছু একটা ইউনিক থাকবে, অ্যাকশনের এক্সিকিউশনে ইউনিক থাকবে, এটা আমি আশা করছি। সেটাতে যদি ফল্টার করে তাহলে আর কিছু বলার নেই। কারণ তুমি দেখবে দরবার তো মুরগাডসের বেস্ট ছবির মধ্যে নয় একেবারে, কিন্তু দরবারে দেখবে একটা জায়গা আছে যেখানে ওর মেয়ে কয়েক ঘন্টার মধ্যে মারা যায় এবং রজনীকান্ত কোমার মধ্যে রয়েছে, মানে কাইন্ড অফ অজ্ঞান রয়েছে। তো এই যে কন্ডিশনস গুলো তৈরি করে দেয়, বা স্পাইডারে তো ছিল বুড়ি বুড়ি ছিল প্রচুর, মানে ইনোভেটিভ অ্যাকশন হ্যান ত্যান, মহেশবাবু কি করে ধরছে এস জে সূর্যাকে, তো সেইটা আমি আশা করছি কিছু একটা থাকবে আর কি। এবং দেখো আমার মনে হয় করে আর কি ফ্যামিলির গল্পটা ওরা রাখতে চলেছে, যেটা মনে হয় খুব বেসিক ইমোশন গুলোকে হিট করছে। কিন্তু আমার গল্পটা একটু আউটডেটেড মনে হচ্ছে আর কি। এই ফরম্যাটের গল্প সাউথ ইন্ডিয়াতে আগেও বহুবার হয়েছে, ইটস আউটডেটেড স্টোরি আর কি। না, কোডটা যদি এটাই হয় তাহলে বুঝতে হবে যে সালমান খানই গল্প দিয়েছে, যে এয়ার মুরগিদার তুমি ডিরেক্ট করো আর কি, ঠিক আছে, মানে হতে পারে আর কি এটা। যাই হোক, আমরা তাহলে সিকান্দারের গান নিয়ে তো কথা হলোই। গানটা অরিত্রদা কেমন গেছে এটা তো বললে না, বাকি সবই বললে। না, আমার গানটা আগের গানের থেকে বেটার লেগেছে, কিন্তু খুব একটা এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি, ওকে ওকে লেগেছে। এবং সালমান খানের আগের এনার্জি তো পাচ্ছি না, ওটা তো মানে এটা তো একদম মানে খুব খারাপ লাগছে আর কি। দুটো গান পর পর বেরোলো, সালমান খানের কোনো এনার্জি নেই, কোনো মানে এনজয় করছে না, যেটা আমরা আগের ভিডিওতে অ্যাড্রেস করেছি যে হি ইজ নট এনজয়িং হিমসেলফ, তো দ্যাট ইজ দ্য প্রবলেম। তো এটা কিছু বলার নেই। আমি কিন্তু আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে জাটে রণদীপ হুডার একটা টিজার কালকে ড্রপ করেছে আর পোস্টার। ভাই জাট ছবিটা কিন্তু আগুন লাগাতে পারে, মানে জাটের এমনি টিজারও ব্যাপক হয়েছিল। এই তুমি যে ক্যারেক্টারটা রানাতুঙ্গা, এর টিজারটা দেখো রণদীপ হুডায় কি লাগছে ভাই, এক্সট্রাঅর্ডিনারি লাগছে। আচ্ছা, এই ছবির মধ্যে বিনীত কুমার সিংহ আছে, কিন্তু এই ছবির মধ্যে বিনীত কুমার সিংহ আছে না। অ্যাকচুয়ালি একটা ছজন অ্যাকচুয়ালি ফিমেল ক্যারেক্টার রয়েছে, তাদের মধ্যে রেগিনা কাসান্দ্রা রয়েছে, তায়ামি খের বোধহয় রয়েছে, ওদেরও কিছু একটা গ্রুপ থাকবে আর কি। মানে তো ছবিটার গল্পটাও কিন্তু খুব একদম সিম্পল ন্যারেটিভ হবে তা মনে হচ্ছে না। কেমন লাগলো তোমার ওটা টিজারটা, জাটের ওই যে রানাতুঙ্গা টিজারটা? আমি দেখেছি ওটা অনেক পরে, ভালো লেগেছে। আমার লুকটা দেখে না প্রথমে মনে হচ্ছিল ওই দেবাড়াতে সাইফ আলি খানের একটা লুক ছিল ইয়াঙ্গার ভার্সনে, ঠিক আছে, বুঝতেই ছাড়া লাগছে লুক। তবে রণদীপ হুড্ডা যেহেতু খুব ভালো অ্যাক্টর, তো ওটা অ্যাবজর্ব করে নিতে পারে। ডায়ালগস থ্রোয়িং মালটার যেরকম চাউনি, সেটা বেশ ভালো, আমার ভালো লেগেছে। আর দেখো জাট নিয়ে আমাদের প্রথমে সবারই নেগেটিভ রিয়াকশনই ছিল। যখন থেকে টিজারটা আসলো, সানি দেওয়াল দেখিয়েছে, ঠিক আছে, সানি দেওয়াল সিগারেট খায় না, ওকে সিগারেট কিনে দিয়েছে, তখন থেকেই মালটা হেভি লাগা শুরু হয়ে গেছে। তো আমি তো খুব এক্সাইটেড জাট নিয়ে। আর এটা নিয়ে একটা কথা বলে রাখি, যারা স্মোক করে না তাদেরকে যখন বড় পর্দায় স্মোক করানো হয়, সেটা না দেখলে বোঝা যায় তারা স্মোক করে না। সানি দেওয়াল স্মোক করে না, তো সানি দেওয়ালকে যদি স্মোক করানো হয়েছে তুমি দেখো, সানি দেওয়াল সিগারেট ধরতে পারছে না, ঠিক আছে, এরকম ভাবে সিগারেট ধরছে, হয়তো সিগারেট খায় না। স্মোকিং এর সিন তো 90s এ অনেক সিনেমাতে আছে, অনেক সিনেমাতে স্মোকিং এর সিন। সানি দেওয়াল একটা লম্বা সময় সিগারেট ফিট খাওয়া ছেড়ে দিয়েছে, অক্ষয় কুমারও ছেড়ে দিয়েছে। অক্ষয় কুমার দেখবে স্কাই ফোর্স ছবি, ঠিক আছে, ও বলেছিল একটা যে আমি স্মোকিং করি না, তো আমার সমস্যা হচ্ছিল। যারা স্মোক করে না তারা কি করে, ইনহিল করে না এখন, ঠিক আছে, ওটা না স্ক্রিনে ধরা পড়ে। তুমি ওটা করবে না, ওই সিনটা যে ফেক ধরা পড়ে। স্কাই ফোর্সের সিনে তোমার ইনহিল করেনি। আর সারাত কেলকার কি করছে, ও ইনহিল করছে। এবার একটা থেকে আরেকটা যখন যাচ্ছে, সিগারেটটা পাস করছে, একজন ইনহিল করছে না, ইনহিল করছে না, পুরো ওটা দেখলে বোঝা যায় যে এসালা ইনহিল করছে, ইনহিল করছে না, সানি দেওয়ালে ইনহিল করছে না, যে কারণে ওটা দেখলে বোঝা যায় ফেক হয়ে যাচ্ছে। সাগরনীল কেমন লেগেছে? আমার ভালোই লেগেছে। আমার তবে টিজারটা দেখো, আমার মনে হচ্ছে যে মানে ছোট প্যাকেট আর কি বড় ধামাকা, মানে ওটাকে নিয়ে মানে আরেকটু আর মনে হয় যে একটু লেংথ যদি থাকতো, মানে জাটের অরিজিনাল টিজারটা যেরকম একটু লেংথ ছিল, আর একটু লেংথ আমার মনে হচ্ছিল ডিমান্ড করছিল। বাকি প্রেজেন্স খুব ভালো রণদীপ হুড্ডার, এবং এটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ছিল খুব, যে মানে আমাকে জাটের টিজারটা যেমন শক দিয়েছিল, মানে একটা শিট কিছু আশা করছিলাম, সেখানে হঠাৎ করে ভালো কিছু এসে গেছিল। তারপর থেকে অ্যাকচুয়ালি জাটকে নিয়ে আমার এক্সপেকটেশনটা এটাই রয়েছে অ্যাকচুয়ালি। আর আমির খানের অনেক মানে আমির খানকে নিয়ে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, আমির খান ফিল্ম ফেস্টিভ্যাল বলে পিভিআর করছে, তো ওটার উপলক্ষে জাভেদ আখতার আর আমির খানের একটা মানে কনভারসেশন হয়েছে, ওটা দেখো খুব ভালো হয়েছে। তো ওখানে জাভেদ আখতার বলছে লাহোর 1947, যেটা আমির খান প্রডিউস করছে, রাজকুমার সন্তোষী ডিরেক্ট করছে, জাভেদ আখতার লিরিক্স লিখেছে। জাভেদ আখতার ওই ছবিটা নিয়ে বলছে যে ওই ছবিটা নাকি এত ভালো হয়েছে, বলছে আই ক্যান বেট যে ইট উইল ওয়ার্ক ইন মাল্টিপ্লেক্স এন্ড বোথ সিঙ্গেল থিয়েটার, ঠিক আছে, এবং ওই ছবিটার মধ্যে ইমোশনটা আছে। তো রাজকুমার সন্তোষী তো খুব ভালো ডিরেক্টর, এত কোনো ডাউট নেই। মানে আমি না অ্যাকচুয়ালি মানে আমি গাদার 2 নিয়ে সিরিয়াসলি বলছি, খুব মানে আমার খুব দুঃখ হয়েছিল। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে সানি দেওলের ঠিকঠাক প্রজেক্টস গুলো পাচ্ছে, মানে যেটা বহু বছর ধরে হচ্ছে না। মানে সানি দেওল না এমন একটা হিরো, মানে যে জিনিসটা মানে সানি দেওল অ্যাকচুয়ালি কিন্তু ওই মানে
মানে ওইটা করতে পারে, ওই যে মাস যেটা আমরা বলি না, যেটা হিন্দির হিরোরা এখন পারে না, সানি দেওল ওটার ওজি। ঠিক আছে, গাড়ি ফাড়ি তুলে মারবে, ঠিক আছে, বা যাতেও যে সেই ওই ইয়েটা তুলে মারছে, পাখাটা তুলে মারছে, এগুলো সানি দেওলই করতে পারে। এবার ও যখনই ঠিকঠাক সিনেমাতে পড়বে, একটা ঠিকঠাক ডিরেক্টরের হাতে পড়বে, রাজকুমার সন্তোষীর হাতে ধরো পড়লো, এই ধরো গোপীচাঁদ মালিনী, মানে ও উড়িয়ে দিতে পারে ভাই। মানে আমার এত আনন্দ হচ্ছে, যেহেতু আমরা ছোটবেলায় জিদ্দি, ঘায়েল, ঘাতক এসব দেখেছি, তো না আমার এত আনন্দ হচ্ছে, আমি জাট নিয়ে বিশাল রুট করছি, আমি চাই যে জাট ব্লকবাস্টার হোক, সিরিয়াসলি বলছি। এবং তুমি লাহোর 1947 যেটা বলছো, ওটা আবার ওয়াট টু এর সঙ্গে ক্ল্যাশ, মানে ওটা কিন্তু মানে আগস্টের উইকেন্ডে কিন্তু খুব বড় হতে চলেছে অ্যাকচুয়ালি। মানে লাহোর 1947 যদি ট্রেলার একবার ইম্প্যাক্টফুল হয়ে যায়, সাবজেক্ট যদি এমন হয় যেটা মানে কোথাও একটা মানে একটা অডিয়েন্স রয়েছে এখন আমরা জানি, তো সেটা যদি কেটার করতে পারে তাহলে কিন্তু ভাই উড়ে যাবে। তার সঙ্গে আমার দেখো, তুমি যেটা বলছো না শ্রাবণী, আমার মনে হয় না ওই ধরনের ছবি হবে। ইট ওয়ন্ট বি লাইক আ প্রোপাগান্ডা ফিল্ম, প্রোপাগান্ডা বা মানে হাইপার ন্যাশনালিজম ফিল্ম হবে না। কারণ আমির খান প্রোডিউসার, ঠিক আছে, একটা প্রোডিউসার এবং রাজকুমার সন্তোষী কোনোদিনও ওরকম ছবি বানায়। মানে তুমি যদি লেজেন্ড অফ ভগৎ সিং দেখো, ওই সময় না লেজেন্ড অফ ভগৎ সিং যখন বেরিয়েছিল, পাশে আরো ভগৎ সিং এর ছবি বেরিয়েছিল। তুমি পাশের অন্য ছবিগুলো, ববি দেওলের একটা ছবি বেরিয়েছিল শাহিদ বলে, আর একটা সোনু সুদের ছবি ছিল, তুমি আর যে কোনো ভগৎ সিং এর ছবি তোলো, আর ওটাতে ডিটেলিং বা রিসার্চ আর যে ট্রিটমেন্টটা, মানে ভগৎ সিং মানে ওইটাতে একটা দারুণ ভগৎ সিং এর পোর্ট্রেয়াল ছিল, তারপরে রং দে বসন্তীতে ছিল, তারপরে সর্দার উধমে এসে হয়েছে। কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে ভগৎ সিং এর ওই যে পোর্ট্রেয়ালটা করেছিল, দ্যাট ফিল্ম ওয়াজ ভেরি ভেরি অথেন্টিক। ভগৎ সিং এর যে সোশ্যালিস্ট মাইন্ডসেট, ওটা কিন্তু রাজকুমার সন্তোষী তুলে ধরেছে, মানে ওরকম হাইপার ন্যাশনালিস্টিক কিন্তু বানিয়ে দেয়নি। তো ওইটা কিন্তু আমার ভরসা আছে যে ইট ওয়ন্ট বি লাইক মানে ক্যাশ গ্র্যাব হবে না, যে ভাই একটা জাকুজি বানিয়ে দিচ্ছি এখন হাওয়া চলছে বলে, এটা আমার মনে হয়। আর আমার মনে হয় রাজকুমার সন্তোষী হচ্ছে খুব ভার্সাটাইল একজন ডিরেক্টর, যে কমেডিও বানাতে পারে, যে একটা সিরিয়াস সিনেমা খাকির মতো বানাতে পারে, আবার এরকম বায়োপিকও বানাতে পারে, আবার যে মেইন স্ট্রিমে একের পর এক মশালা ছবি বানিয়ে গেছে। তো সন্তোষী ব্যাপক ছবি বানিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে ওনা লম্বা টাইম অব্দি সিনেমা বানায়নি, এবং বানালেও মতো ছবি বানিয়েছে। তো এই যে ওর গ্যাপটা নেওয়া, দেখার যে ওর একটা বড় ছবি দিয়ে মানে আগের মতো কিছুই বানাতে পারে কিনা। না না, মানে আমি ওর গান, বলছি গান, ইভেন তুমি জানি না লাস্ট ছবিটা দেখেছো কিনা, গান্ধী গোডসে বলে একটা ছবি বানিয়েছেন উনি, দেখেছো? না 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 না, ওই ছবিটাও কিন্তু আমি দেখেছি, ওটা হলে গিয়ে দেখেছিলাম আমি। ওই ছবিটাও কিন্তু ভালো ছবি, মানে ওই ছবিটা চলেনি বিকজ পাঠানের সাথে রিলিজ করেছিল, বাট দ্যাট ফিল্ম ওয়াজ এ গুড ফিল্ম। এবং ওটাও কিন্তু এরকম হাইপার ন্যাশনালিজমকে বিক্রি করে না, যে গান্ধীকে খারাপ দেখিয়ে দেবো এখন তো ট্রেন্ড চলছে, ওরকম কিন্তু ছবিটা নয়। এন্ড দ্যাট ফিল্ম ওয়াজ গুড ফিল্ম অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে পরবর্তীকালে আমি জানি না কেন লোকে দেখেনি বেশি, আমি জানি না ওটিটিতে অ্যাভেলেবেল আছে কিনা, বাট দ্যাট ফিল্ম ওয়াজ গুড। এবং অ্যাকচুয়ালি ও না ওই যে ব্যাটেল অফ সারাগিরি যেটা হয়েছিল, যেটা নিয়ে কেসারি ছবিটা হয়েছে, ওইটার ওপর অ্যাকচুয়ালি একটা ছবি বানাচ্ছিল রণদীপ হুডাকে নিয়ে। ওইটা যদি করে ফেলতো না, আমার মনে হয় মানে যা ব্যাটেল অফ, দেখো অনুরাগ সিং ভালোই বানিয়েছে কেসারি, কিন্তু আমার মনে হয় রাজকুমার সন্তোষী যদি বানাতো রণদীপ হুডাকে নিয়ে, দ্যাট উড হ্যাভ বিন মাচ মোর অথেন্টিক ফিল্ম, মাচ মোর অথেন্টিক। সেটা ডিরেক্টরের জন্য না, সেটা স্টুডিও ইনভলভমেন্টের জন্য। ঠিক আছে, যখনই ইয়াশরাজ না, ধর্মার ছবি ছিল না, ধর্মা, যখনই এরা স্টুডিও চলে আসছে তখনই মানে অনেক ধরনের প্রবলেম চলে আসে অটোমেটিক্যালি। আচ্ছা, আমরা পরে ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে অক্ষয় কুমারের ছবিটা ওরা অ্যানাউন্স করে না মানে তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে। আর রণদীপ হুডা কি বলতো, ওই যে শিখদের একটা নিজস্ব মার্শাল আর্টস আছে, যেটা পাঞ্জাবে আছে, মানে আমাদের তো অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে প্রতিটা স্টেটের নিজস্ব একটা করে মার্শাল আর্টস এর ফর্ম আছে। ওই শিখ মার্শাল আর্টস এর ফর্মটা রণদীপ হুডা ট্রেনিং দিয়ে শিখছিল, এন্ড ও বড় চুলও রেখেছিল, ও পুরো শিখদের মতো বিহেভ করছিল। তো ওর অ্যাকচুয়ালি প্রিপারেশনে অনেকটা টাইম লেগেছে, তাই জন্য ছবিটা শুরু করতে দেরি হয়েছে। আর একবার যখনই অক্ষয় কুমার ছবি অ্যানাউন্স করে দিচ্ছে, ঠিক আছে, তখন আর কি মানে ব্যাপারটা গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে তখন আর কি ফিনান্সাররা রাজকুমার সন্তোষী ছবিটা থেকে ব্যাক আউট করে গেছে, বুঝতে পারলে? আমি রাজকুমার সন্তোষীর সব ছবি একদিকে, আমি বহু বছর আগে যখন খাকি দেখেছি, আমি ভাবতেই পারছি না যে এই ছবিটা ও বানিয়েছে। মানে ওরকম একটা ছবি, তুমি ভাবো ছবিতে কিভাবে ক্যারেক্টার ডিস্ট্রিবিউট করেছে। অমিতাভ বচ্চনকে ওরকম একটা ক্যারেক্টার দিয়েছে, আতুল কুলকার্নিকে ওরকম একটা ক্যারেক্টার, সব্যসাচী, প্রকাশ রাজ, এদেরকে দিয়েছে। আর অজয় দেবগন তো ভাই শেষ, ছবিতে বেস্ট। এদিকে ঐশ্বর্য আর অক্ষয় কুমারের যে এন্ডিংটা, মানে ভাই যখন ছবিটা দেখেছিলাম আজ থেকে কত বছর আগে, ওই পয়েন্টে তুই বিশ্বাসই করতে পারবে না ভাই এটা কি হলো। লোকটা খাকির মতো ছবি বানিয়ে দিয়েছে। তো লেজেন্ড, মানে সন্তোষী ভীষণ আন্ডাররেটেড। অ্যাকচুয়ালি আজকের ডেটে কিন্তু খাকির মতন সিনেমা বানানো পসিবলই না। মানে তুমি অজয় দেবগন, অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন হয়তো এসে যাবে কারুর সঙ্গে, কিন্তু অজয় দেবগান ভিলেন করছে অক্ষয় কুমার, ঐশ্বর্য রায়, এবং এবং যদি তুমি স্টারকাস্টটা এক জায়গাতে করো, চান্স আছে সেখানে অ্যাকশন ফ্যাকশন ঢুকিয়ে বাজেট বাড়িয়ে সেটাকে ইভেন্ট ফিল্ম করতে গিয়ে এমন একটা করে দেওয়া হবে যে খাকির যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা থাকবেই না ছবিটা। মানে খাকির মতো একটা ছবি আজকে রিলিজ করলে তুমি ভাবো তো সেটা কোথায় যেতে পারে ওয়ার অফ দ্য, না, যদি সেখানে খাকি অক্ষয় কিন্তু কুমার অজয় দেবগান তুমি থাকে। যদি দেখো, খাকি ইজ এ অ্যাকশন ফিল্ম, কিন্তু ওরও কিন্তু প্রচুর অ্যাকশন আছে, একদম কিন্তু এবং একদম একদম। ভেরি ভেরি ওয়েল কোরিওগ্রাফড অ্যাকশন। কিন্তু মানে এবং খাকি অ্যাকশনটা এমনই অ্যাকশন যে ছবিটাই কিন্তু মানুষ গল্পের জন্য মনে রাখবে, টুইস্ট টার্নসের জন্য মনে রাখবে। এটা নয় যে অ্যাকশন ছবি, অ্যাকশন 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 সেটার জন্য কিন্তু মনে রাখবে না। তো সেই খাকির জিনিসটাই আমরা হারিয়ে ফেলছি। খাকির কয়েকটা দৃশ্য, যখন অজয় দেবগন ওই অফিসারটাকে দিয়ে অমিতাভ বচ্চনকে চর ওরে মারাবে ভাই, এবং আলাদাই আলাদাই। ওই ইহা মারা সিনটা, ইহা ওই সিনটা ভাই, অমিতাভ শটটা মারে, তারপরে ও বলে ম্যাক কানপট্টি पे बंदूक लगा लो, তখন বলে চল अपने सांप को थप्पड़ मार, नहीं साहब नहीं साहब, चल मार ম্যাক চটটা প্রথমে আসতে মারে, বলে কালুয়া, কালুয়া বলে একটা লোক ডাকে, बोले सुनाई दिया, बोले नहीं साहब, बोले जब मुझे पड़ी थी सुनाई दिया, बोले हाँ, बोले वहां सुनाई देना चाहिए, चल मार। আবার বলে ম্যাক, ও আবার বন্দুকটা ধরে চটটা মার দিয়ে দুটো চড় মারার পর বলে तूने जो मुझे थप्पड़ मारा वो मुझे यहाँ लगा, और मैंने जो চামড়ে तुझे थप्पड़ मारा वो तुझे यहाँ लगा, इसे बोलते हैं मार, मारने वाला भी रोए खाने वाला भी रोए। ও ওই সিনটা যা লিখেছে, মানে ওই extraordinary। ওই বাড়িটার মধ্যেই অ্যাকচুয়ালি মানে ছবিটা যখন পৌঁছায় না, তারপর থেকে ছবিটা অন্য লিগে চলে যায়। মানে তার আগে অব্দি কি বলতো, প্রফেশনালরা একটা কেস হ্যান্ডেল করছে, ওইখানে না শিট গট রিয়েল আর কি, মানে পার্সোনাল হয়ে যাচ্ছে তখন পুরো বিষয়টা। আরেকটা যখন হচ্ছে আতুল কুলকার্নি মারা যাবে আর অমিতাভ বচ্চন ওর মাকে বলতে যাবে, ঠিক আছে, ও কথা বলা শুরু করবে, ঠাটিয়ে চড় মারবে একটা, আর ওর ছেলেকেই তোলার জন্য একটা লোক আসবে না, তখন এই চারটে অফিসারই কাঁধে করে ওকে নিয়ে যাবে। ওই জায়গাটা মানে সেরা। আর আরেকটা হচ্ছে মানে ওটা তো ছবির বেস্ট পার্ট, যখন হচ্ছে ঐশ্বর্য গিয়ে অজয় দেবগনের পাশে বসবে আর অক্ষয় কুমার হচ্ছে ব্যাক সাইড থেকে অমিতাভ বচ্চনকে ফোনটা করে, ভাই ওই সিন মানে ওটা আজকেও টিভিতে দিলে মানে ওটা ইমোশনাল করেই দেয়, হেভি সিন। আর তুষার কাপুর, হ্যাঁ বলো বলো বলো। তুষার কাপুর জীবনে একটা মানে কিছু করার মতো জায়গা দিয়েছিল এবং সত্যি ওকে দেখে মানে বিশ্বাসও হয়েছিল যেভাবে অজয় দেবগনকে এনকাউন্টার করবে ছবিতে, ওটা হেভি লেগেছে। কি টাইমে মানে হচ্ছে ওকে সাজা দিয়ে কি হবে, ওই সিনটা সেরা সিন, যে মালটা ওই নাটবল্টু। ছবিটা শুধুমাত্র কমার্শিয়াল ছবি নয়ও, মানে অ্যাকচুয়ালি অক্ষয় কুমার আর তুষার কাপুরের ক্যারেক্টার দুটোর মধ্যে যে মানে বৈপরীত্যটা দেখানো হয়েছে, মানে সেটা কিন্তু একটা মরাল ভ্যালুজের জায়গা থেকে দেখাচ্ছে যে কপ কপ কালচারটা কি, মানে অ্যাকচুয়ালি এনকাউন্টার করা উচিত কি উচিত না, সেটাকে নিয়ে দেখবে দুজনের মধ্যে একটা টাসেল, যেটাকে খুব কমেডির মতো করে আর কি প্রেজেন্ট করা, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিপার সাবজেক্টের সঙ্গে ডিল করছে অ্যাকচুয়ালি। তো সেই ব্যাপারগুলো খাকিতে মানে ব্যাপক রয়েছে, ব্যাপক। আমি তোমাদেরকে আরেকটা ছবি বলছি, এই খাকিরই টিম করেছিল, মানে অলমোস্ট সেম টিম, ওই ছবিটা আরো আন্ডাররেটেড। দেখো খাকি তো এখন খুব আন্ডাররেটেড আমার মনে হয়, খাকি নিয়ে যতটা সেলিব্রেট করা উচিত ততটা হয় না কিন্তু। আমি আরেকটা ছবি তোমাদেরকে বলছি, রাজকুমার সন্তোষীর ছবি, ওতে অমিতাভ বচ্চন আছে, অক্ষয় কুমারও আছে, ঠিক আছে, আর রাজকুমার সন্তোষী ডিরেক্ট করেছে, আর শ্রীধর রাঘবানেরই স্ক্রিন প্লে লেখা। ছবিটার নাম হচ্ছে ফ্যামিলি বলে। অক্ষয় কুমার মরে যাবে, ওর ভাই থাকবে যে রিভেঞ্জ নেবে। একটা গান খুব পপুলার হয়েছিল, কতরা কতরা জিয়েঙ্গে কতরা কতরা, ও তখন পপুলার হয়েছিল। আচ্ছা, এই সিনেমাটা তুমি যদি সাগর নীল দেখো, এটা খাকিরই প্রডিউসাররা প্রডিউস করেছিল, কেসু রামসে, ওই রামসে ব্রাদার্স ওরা প্রডিউসার, জানো তো, খাকির প্রডিউসার আসলে ওরা। আর ওরাই এই ফ্যামিলি প্রডিউস করেছিল। ওই কেসু রামসের যে ছেলে, তাকে ওখানে ডেবিউ করিয়েছিল, তাই জন্য ছবিটা অতটা চলেনি, বিকজ ও হিরো ছিল। বাট ওই ছবিটা তুমি দেখো, নেল বাইটিং থ্রিলার কাকে বলে, ওই ছবিটার যা স্ক্রিন প্লে, ব্যাপক সিনেমা, বিশাল আন্ডাররেটেড। অমিতাভ বচ্চন একজন গ্যাংস্টার, ঠিক আছে, আর ওর হাতে না চাইতো অক্ষয় কুমার একদম শুরুতেই, অক্ষয় কুমার ছোট্ট রোল ছিল, ও মরে যাবে। এরপর ছবিটা যে জায়গায় পৌঁছাবে না, মানে ব্যাপক ছবি, ব্যাপক ছবিটা দেখিস এখন, হেভি লাগবে। 2006 সালের ছবি, হেভি সিনেমাটা। ওখানে মানে কি, মানে তুমি দেখো সাগর নীল, তুমি ওই সিনেমাটা দেখো, ওটা বিশাল বিশাল আন্ডাররেটেড ছবি, বিশাল আন্ডাররেটেড ছবি। এখন ওরকম ধরনের ছবি হয় না, ওই ছবিটা দেখলে ইভেন আমি তোমাকে বলছি, হাল্লা বল বলে যে ছবিটা করেছিল অজয় দেবগনকে নিয়ে, হাল্লা বল বলে একটা সিনেমা আছে, ওই সিনেমাটাও বিশাল আন্ডাররেটেড। দেখো সেই
মানে এটা রূপম দা যে কথাটা বললো সেটার সঙ্গে তো আমি সম্পূর্ণরূপে একমত। মানে এখন তো আর মানে গল্প বলার যে টেন্ডেন্সিটা, মানে আগে ছবিতে না একটা গল্প বলার একটা ডিরেক্টর বোঝা যেত যে একটা গল্প বলতে এসছে, সেই ব্যাপারটাই তো এখন সত্যি বলতে হারিয়ে গেছে। মানে অনেক রকমের প্যাকেজিং এটা সেটা মিলিয়ে মিশিয়ে। যাই হোক আমরা আমরা পরবর্তী টপিকে যাই, বলো না, নেক্সট আমি টপিক। একটা ছোট খাকি নিয়ে একটা ট্রিভিয়া দিয়ে দিই। হ্যাঁ খাকি বলো। যখন শ্রীধর রাঘবন, মানে এটা তোমরাও হয়তো জানবে না, শ্রীধর রাঘবন তখন সিআইডি লিখতো, ঠিক আছে? তো হুম এবার হুম শ্রীধর রাঘবনের সাথে রাজকুমার সন্তোষী কোনো একটা পার্টিতে দেখা হয়েছে, মানে একটা হাউস গেট টুগেদার ছিল। তো হুম রাজকুমার সন্তোষী খুব খেতে টেতে ভালোবাসে, তো ওনাকে দেখেও তো নিশ্চয়ই বুঝতে পারবে উনি খুব খেতে, খুব ফুডি টাইপের লোক। তো উনি বসে খাচ্ছিলেন, তো শ্রীধর রাঘবন শ্রীরাম রাঘবন প্রচন্ড সিনেমা ভালোবাসে, তোমরা জানো, ইন্টারভিউ দেখেছো নিশ্চয়ই। হুম তো হুম শ্রীধর রাঘবন আর শ্রীরাম রাঘবন ওখানে ছিল। তো শ্রীধর রাঘবন বলে যে আমি একটা গল্প লিখেছি সিআইডির জন্য, ঠিক আছে? হুম এবং এটা অ্যাকচুয়ালি একটা রিয়েল কেসের ওপর ছিল, যে একটা কোনো ক্রিমিনালকে শিরডি বলে একটা জায়গা আছে না, মহারাষ্ট্রতে শিরডি হুম বলে হুম একটা জায়গা আছে, হুম শিরডি বলে সাই বাবা যেটা বলে, তো সেই শিরডি থেকে মুম্বাইতে নিয়ে আসছে, একটা কোর্টের হিয়ারিং আছে। তো পুলিশরা ওকে ট্রেনের মধ্যে তুলে নিয়ে আসছে, একটা গ্রুপ, একটা হুম সিআইডি সিবিআই মানে একটা স্পেশাল ব্রাঞ্চের একটা গ্রুপ ওকে নিয়ে আসছে, এবং ট্রেনে ওদের মধ্যে অ্যাটাক হচ্ছে। হুম এইটা ছিল গল্পটা, ঠিক আছে? এবং ও ও ন্যারেট করছে আর কি রাজকুমার সন্তোষীকে, যে এটা আমি সিআইডির জন্য ভেবেছি, আমরা করব, মানে বুঝতে পারছো তো গল্পের হুম পরিধিটা হুম কত ছোট। এবার হুম রাজকুমার সন্তোষী খেতে খেতে বলছে, আচ্ছা যদি ভিলেনটা যদি অজয় দেবগন হয়, যদি ওই পুলিশটা অক্ষয় কুমার হয়, যদি ওই মানে আচ্ছা ওদের যে হেডটা সেটা যদি অমিতাভ বচ্চন হয়। তো এবার শ্রীধর রাঘবন বলছে যে আরে রাজ্জি আপনি কি কাস্টিং বলছেন, মানে হাউ, বলছে আরে তোমাকে ভাবতে হবে না, কাস্টিং আমি নিয়ে আসবো না, ইউ মেক ইট বিগ, ওটা ট্রেন থেকে বার করো, মেক ইট বিগ। দেখবে ট্রেনের ওখানে অ্যাকচুয়ালি সিকোয়েন্স আছে, ঠিক আছে? হুম হুম কিন্তু হুম ওটা তারপরে একটা পুরো মানে ইটস আ ওয়েস্টার্ন ফিল্ম অ্যাকচুয়ালি, মানে ওটা বলেনি, প্রমোট করেনি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ফিল্ম, যে একটা লোক পালাচ্ছে, একটা গ্রুপ পালাচ্ছে, তার পিছনে একটা ক্রিমিনাল চেস করছে, ইটস আ ওয়েস্টার্ন ফিল্ম কনসেপ্ট। তো হুম সেইটা যেভাবে ওরা এনেছিল, মানে ইট ওয়াজ আমেজিং, দুর্দান্ত স্ক্রিন প্লে, কমেডি, রোম্যান্স, অ্যাকশন, ইমোশন সবকিছু আছে। যাই হোক, আমরা পরের টপিকে আসি। আমরা না খাকি নিয়ে আমরা অনেকক্ষণ এই অ্যানোরা অ্যানোরা নিয়ে আমরা একটু কথা বলি, অস্কার জিতলো। অ্যানোরা দেখেছো রূপম তুমি? আলোচনা দেখিনি। আচ্ছা অরিত্রদা কি মানে, আমি দেখলাম তুমি ভিডিও করেছো, তোমার তো আমার মানে ওভার আমারও তো রেটেড তার একটা লেগেছে ভাই, সিরিয়াসলি আমার হ্যাঁ ওভার হ্যাঁ রেটেড লেগেছে। দেখো এবং সেকেন্ড হাফটা আমি মজা আছে। হ্যাঁ কমেডি আছে, দেখো কমেডি আছে, একটা থ্রিলের মতো ব্যাপার আছে, কিন্তু আমার কথা যে আমি দেখছিলাম পড়ছিলাম, অ্যানোরা নিজের অস্কার ক্যাম্পেনে $18 মিলিয়ন খরচা করেছে, মানে হিউজ প্রমোশন করেছে জাস্ট। হুম মানে এখন হুম কিন্তু পুরো জিনিসটাই প্রমোশনের উপর, এবং যেহেতু ওর কম্পিটিটর যে ছবিগুলো ছিল সেগুলোর সাথে কোনো না কোনো কন্ট্রোভার্সি জড়িয়ে ছিল, হুম মানে ধরো ব্রুটালিস্ট এআই ইউজ করেছে বলে, অন্য মানে প্রতিটা ছবির সাথে কিছু না কিছু একটা কন্ট্রোভার্সি জড়িয়ে ছিল। তো সেই কারণের জন্য কিন্তু অ্যানোরা অ্যাডভান্টেজ পেয়েছে, নাহলে অ্যানোরা কিন্তু অস্কার জেতার মতো ছবি আমার মনে হয়, ইটস আ গুড ফিল্ম, পারফরমেন্স খুব ভালো, বাট হুম ইট ইজ নট অস্কার ওয়ার্ড। আমি আরেকটা অ্যানিমেটেড ফিল্ম দেখলাম, রূপম যেহেতু অ্যানিমেটেড ছবি দেখতে পছন্দ করো, সাগর নীল দেব, ফ্লো বলে। হুম, ফ্লো আচ্ছা। আচ্ছা একটা বেড়ালকে নিয়ে গল্প, মানে একটা মানে বিশাল বড় আর কি একটা ফ্লাড টাইপের এসছে। তো একটা নৌকোর মধ্যে, লাইফ অফ পাইয়ের মতো টাইপের, একটা নৌকোর মধ্যে, বা আমাদের জোনাস আর্ক বা আমাদের যে মৎস্য অবতারের যে গল্প, সেরকম টাইপের আর কি, যে একটা নৌকোর মধ্যে 5-6টা জন্তু জানোয়ার রয়েছে, ঠিক আছে? এবং ওরা যাচ্ছে, এবং এই এই থ্রু অফ ছবিটা দ্য প্রসেস, কি? বলো বলো। সরি সরি, কালো রঙের বিড়াল 2024-এর ছবি, 24-এর ছবি তোমার হ্যাঁ হচ্ছে। হ্যাঁ আহ, বলো বলো, তুমি বলো, আমি ছবিটার কথা শুনেছি, আমাকে অনেকজন বলেছে, বলো। হ্যাঁ। এবার এবার কি বলতো, এখানে যেটা ওরা করেছে যে অ্যানিমেশনের মধ্যে সচরাচর দেখবে যে ক্যারেক্টার গুলো তো কথা বলে, এখানে কোনো ক্যারেক্টার কথা বলছে না, এবং ওদেরকে অ্যানিমালের মতোই ট্রিট করেছে। মানে তুমি দেখবে জেনারেলি, মানে কোনো একটা অ্যানিমেটেড সিনেমাতে কোনো একটা অ্যানিমালকে একটা মানুষের মতো করে ক্যারেক্টারাইজেশন করে, কিন্তু সেটা হুম এখানে করা হুম হয়নি, ওকে অ্যানিমালের মতো করেই আচ্ছা ট্রিট করেছে। এবং কোনো ডায়লগস নেই ছবিটাতে। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, এই ছবিটা ল্যাটভিয়ান ছবি, সেখানে বিশাল বড় বক্স অফিস সাকসেস হয়েছে, কিন্তু এই ছবিটাকে বানিয়েছে যে ফ্রি একটা সফটওয়্যারে, মানে যেটা যে কেউ ডাউনলোড করতে পারে, ব্লেন্ডার বলে একটা সফটওয়্যার আছে, যেটা যে কেউ ডাউনলোড করতে পারে। সেই সফটওয়্যারে পুরো অ্যানিমেশনের কাজটা হয়েছে, এবং সেই ছবিটা ইনসাইড আউট কে হারিয়েছে, বুঝতে পারছো তো? মানে ইনসাইড আউট যেটা অত একটা বিশাল বড় হুম প্রজেক্ট, হলিউডের হুম প্রজেক্ট, সেটাকে হারিয়েছে। ইটস আ ড্যাম গুড ফিল্ম, মানে ইটস আ মানে ভেরি মেডিটেটিভ ইন নেচার, ছবিটা একটু রানিং লেন্থটা বড়, ঠিক আছে? সেটা তিমি মাছ আসছে, এই হচ্ছে, অনেক কিছু আছে, খুব ইমোশনাল কিন্তু হ্যাঁ ছবিটা। তো ইটস আ ভেরি গুড ফিল্ম, আমি তোমাদের দুজনকে রেকমেন্ড করবো না দেখতে, ফ্লো মানে বলে। ইনসাইড আউট ইনসাইড আউট ইটসেলফ খুব ভালো ছবি, মানে তুমি এটা হ্যাঁ, তার থেকে উপরে ওটাকে রাখছো বিট আর কি। করেছে। হ্যাঁ হ্যাঁ, 100%। এবং আর কি দেখলে অস্কারের মধ্যে?
সাগরনি ছবিটা আছে। দেখো আমি তো সাবস্টেন্সটা দেখলাম, ব্রুটালিস্টটা একবার চেষ্টায় রয়েছি সত্যি বলতে। দেখি ভাবে দেখতে পাই। সাবস্টেন্সটা তো দেখো আমার আমার মনে হচ্ছে যে ডিজার্ভিং ছিল, মানে বিশেষ করে ডেমি মুরে। যদি ছবিটাকে না দাও বেস্ট ডেমি মুর, পিকচার, ডেমি বাকিগুলো আমি দেখিনি, কিন্তু মানে ডেমি মুরের অ্যাকচুয়ালি ডিজার্ভ করতো সেখানে। দেখো অ্যানোরার পারফরমেন্সটাও ভালো এবং যথেষ্ট চ্যালেঞ্জিং রোল ছিল, মানে যে ফিজিক্যাল অ্যাক্টিংটা করতে হয়েছে মেয়েটাকে, কি জানো, মাইকি ম্যাডিসন প্রবাবলি নাম, সেটা ডেফিনেটলি হ্যাঁ হ্যাঁ ইমপ্রেসিভ। কিন্তু ডেমি মুরে আমার মনে হয় যে ডিজার্ভ করতো, কোথাও একটা ও মিস আউট করে গেছে। এবং এই ছবিটার অ্যানোরার মধ্যে না প্রথম 50 মিনিটে না অ্যাকচুয়ালি না ছবিটার মধ্যে আমি মানে ইনভেস্টেড হতেই পারছিলাম না। অনেক কিছু উল্টো পাল্টা আং বাং চাং দেখাচ্ছে, আমি বুঝতেই পারছি না যে আর এত ঝাপঝাপ ঝাপঝাপ করে বেরোচ্ছে, মানে পুরো মনটাজ হ্যাঁ। হয়ে গেছে মানে ছবিটার মধ্যে ইমোশনাল অ্যাঙ্কারটাও সেরকম প্রথম দিকটা স্ট্রং নয়, মানে ওই মেয়েটার মধ্যে যে পরিবর্তনটা কি করে আসছে, মানে ও যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, ও তো প্রথমেই বুঝে যাওয়া উচিত যে মানে বড়লোক ছেলে, এর ইন্টেনশনটা ওরকম নয়। তো ও কেন একটা মানে প্রেমে পড়ে যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার নয় আর কি। ওরকম একটা সিচুয়েশন তৈরি হলে ও যেটা ম্যাক্সিমাম ওর ক্যারেক্টারকে যেভাবে বিল্ড আপ করা হচ্ছে, এস্টাবলিশ করা হচ্ছে, মোটা টাকা চাইবে, যে ভাই আমাকে মোটা টাকা তো আমি বেরিয়ে যাচ্ছি, চার হ্যাঁ। দেখুন, ঠিক আছে। আচ্ছা ওটা রূপম, সাগর নেই, তোমরা বলে এত সিনেমা ভালোবাসো, তোমরা স্মাইল 2 দেখেছো? না 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 দেখিনি। না 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 স্মাইল টু দেখি। স্মাইল তো একদম অন্যরকম ছবি। স্মাইল 2 তোমরা দেখো, সাবস্টেন্স যেরকম ছবি, যেরকম বডি হরার, স্মাইল 2 ঠিক সেরকম হয়ে যায়। মানে সাবস্টেন্স যেই লেভেলে গেছে ওটা ম্যাচ করতে পারবে না, বাট স্মাইল 2 বিভৎস ছবি হয়েছে। মানে ঠিক ওরকম ভাবেই কিন্তু স্মাইল 2 এন্ড হয়, সাবস্টেন্সের মতোই। নাকি বডি হরর, থ্রিলার নাকি বডি হরর জনরাই বলছো? বডি হরার। আচ্ছা, আরেকটা আমি সিনেমা দেখলাম রিসেন্টলি অ্যাপেল টিভিতে, গর্জ বলে, গর্জ বলে, দারুণ সিনেমা, অ্যাকশন রোম্যান্স প্লাস সাইফাই, দেখতে পারো, খুব ভালো সিনেমা, আমার দারুণ লেগেছে ছবিটা। এই আজকে আমরা কিন্তু একটু আউট অফ ট্র্যাক, মানে আজকে কিন্তু আমরা একটু আউট অফ ট্র্যাক কথাবার্তা বলছি, মানে অনেকটাই আমরা বাইরে বেরিয়ে গেছি আর কি, আমাদের প্ল্যানিং এর বাইরে। না অনেকটা বাইরে, ঠিক আছে। আমি জাস্ট মনে করি লাস্ট একটা বিষয়, কারণ চার্জ শেষ হয়ে যাবে, লাস্ট একটা চার্জ শেষ হয়ে যাবে, 8% হয়ে গেছে। আমি বলছি তোমরা দুজন এই বলো সিনেমা ভালোবাসি, অথচ বং জং হোর ছবি এলো মিকি 17, তোমরা দেখলেন? হ্যাঁ, মিকি 17 অ্যাকচুয়ালি আমার দেখার ইচ্ছা ছিল, কিন্তু মিকি 17 কেমন কেমন, মানে এক কথায় বলো, আমি ছবিটা তো দেখবই, এক কথায় বলো। আমি পরে বলছি, আগে রূপম বলো কেন দেখলেন। আরে আমার এখানে ফোনে একটু সমস্যা ছিল, আর যেই টাইমে ছবিটা এসেছিল সাগর হলো জানা ছিল, খুব আমার জ্বর হয়েছিল, আমার শরীরটাও খারাপ হলো এতগুলো বিয়ে বাড়ি খেয়ে ঠে। তো সেই টাইমে আমি যাই হোক দেখা হলো না। আমার তো হেভি লেগেছে, আমার ভালো হয়েছে, হাঁটি কাজ করেছে। হ্যাঁ, রবার্ট প্যাটিনসন দারুণ করেছে, মার্ক রাফেলো দারুণ করেছে। মার্ক রাফেলো পুরো অন্যরকম প্রেজেন্টেশন, মানে মার্ক রাফেলোকে আমি এরকম পারফরমেন্স দিতে দেখিনি। আর এও খুব ভালো করেছে, রবার্ট প্যাটিনসনও খুব ভালো করেছে। এবং আমার যেটা মানে খুব ভালো লাগে বং জং হোর ক্ষেত্রে, বং জং হো হচ্ছে না এমন একটা ডিরেক্টর যে বক্তব্য রাখবে, অনেক কিছু আর্টিস্টিক জিনিসপত্র করবে, বাট হি উইল নেভার লিভ দ্য এন্টারটেনমেন্ট। এন্টারটেন করবো ভাই, যা ডার্ক কমেডি আছে না সিনেমার প্রথম সিন থেকে, মানে মজা লাগবে। ছবিটা কিন্তু প্রচন্ড এন্টারটেনিং। হ্যাঁ, তবে ডেফিনেটলি তো ইউ শুড হ্যাভ দ্যাট অ্যাপেটাইট ফর ডার্ক কমেডি, মানে না হলে বুঝতে পারবে না, সেটা তো আছেই। আমার হেভি লেগেছে, লোকজন বলে বাংলা সিনেমাকে ভালোবাসি না আমরা, আমি বং জুন হোর ছবি ছেড়ে গৃহস্থ দেখতে গেছিলাম মৈনাক ভৌমিকের। তাহলে বাংলা সিনেমাকে কতটা ভালোবাসি সেটা এখানে কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দর্শকের আমাকে আর মক করা উচিত নয়। আচ্ছা শোনো, লাস্ট আমরা একটা জিনিস নিয়ে কথা বলে নিই, আমাদের বলা উচিত কথা, সেটা হচ্ছে যে এই যে অঙ্কুশ, যশ আর সৌমের যে পোস্টার গুলো ড্রপ করলো, সেগুলো নিয়ে তোমাদের কি ওপিনিয়ন? লাস্ট এটা নিয়ে আমি ফটাফট ওপিনিয়ন দিয়ে দিচ্ছি। বহুরূপের পোস্টারটা বেশ ভালো হয়েছে, অন্যরকম লাগছে। ছবি কিরকম হবে জানি না, কিরকম রিলিজ পাবে জানি না, বাট পোস্টারটা খুব ইমপ্রেসিভ লাগছে। যশের ক্ষেত্রেও আমি বলবো, যশের অন্য ছবিতে যা পোস্টার যেরকম হয় তার থেকে বেটার একটা ফিল দিচ্ছে, ঠিক আছে। কেমিস্ট্রিটা ভালো লাগছে, বাট ইট ইজ ভেরি হাইলি ইন্সপায়ার্ড বাই টনিক। প্রজাপতি টনিকের ইন্সপিরেশন, টনিকের বেশ স্পেশালি ইন্সপিরেশন রয়েছে। বাট ঠিক আছে, এখন এটা বক্স অফিসে চলছে, ওরা যদি বানিয়ে হিট দিতে পারে ইটস ভেরি গুড। আর জিৎ চক্রবর্তী এর আগের কথামৃত ছবিটা আমার ভালো লেগেছিল, তো আমার মনে হয় কোথাও কি ছবিটা ওয়ার্ক করতে পারে। আর থার্ড হচ্ছে অঙ্কুশের ছবিটা। অঙ্কুশের ছবিটা মানে আমার পোস্টারটা খারাপ লাগেনি, এবং কমেডি ড্রামা জোনের মধ্যে, এবং আমার মনে হয় অঙ্কুশ কমেডি ভালো করে, তো কোথাও গিয়ে আমার মনে হয় এই ছবিটা ওয়ার্ক করতে পারে। আগেন প্রোভাইডেড যে ওরা প্রপারলি রিলিজ করলো, প্রপারলি প্রমোট করলো, কারণ ওই দুটো ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। এবং অঙ্কুশ আমার মনে হয় ভালো কমেডি করে, তবে অঙ্কুশ ঐন্দ্রিলার জুটিটা আমার ভালো লাগে, ইট ইজ বিকামিং রিপিটেটিভ, সব ছবিতে একই অঙ্কুশ ঐন্দ্রিলার জুটি, সেটা আমার ভালো লাগেনি। তো এটা ছিল আমার রিয়াকশন।
রূপম। রূপম দা বলো। সবই বলে দিয়েছে। আমার যশের বাদ বাকি যা ছবি দেখি সব ছবিতে একই রকম লাগে, কিন্তু এটাতে যশকে অনেক বেটার লাগছে। আর আমার মনে হয় মা ছেলের যদি গল্প ভালো হয় না, অডিয়েন্স ইমোশনাল হয়ে দেখতে চলে যাবে। হুম। তো সেটা আমার মনে হয় ছবিটা ওয়ার্ক করতে পারে। আর আমার মনে হয় যে যশকে আমরা অনেক কিছু বলেছি, যদিও একটু অন্যরকম কিছু করতে চায়, অ্যাটলিস্ট যদি অডিয়েন্স তৈরি হয় আমাদের সেখানে সেটাকে জোর করে মানে টানা উচিত না। তো আমি সেটাকে নিয়ে খুব বেশি টানবো না। আর অঙ্কুশের ক্ষেত্রেও একই জিনিস বলবো আমি, অঙ্কুশের যদি এরকম একটা কমেডি ছবি আসে, কারণ আমাদের এখানে হিন্দির মতো কিন্তু একটা যুগ যুগ জিওর মতো ছবি আসে না, মানে একটা কমেডি ছবিও আসে না। মানে নো ননসেন্স ছবি আমি বলছি না, কিন্তু আমি বলছি যে ঠিক আছে চলো একটা কমেডি ছবি হোক, ননসেন্স ছবি হোক, ঠিক আছে, আমি অত খুদ ধরতে চাই না, কিন্তু সেটা আবার বিবাহ অভিযান না হোক, ঠিক আছে, সেটা বিবাহ অভিযানের থাক। তো যাই হোক, যদি সেটা হয় ভালো হোক। আমার পোস্টারটা বেশ ভালোই লেগেছে। অঙ্কুশ ভালো কমেডি করে অরিত্র বলেই দিল। আর অঙ্কুশ ওয়েম্বলেনি সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আর যেটা হচ্ছে যে আর বহুরূপ, বহুরূপের পোস্টারটা ওটা ভীষণ অ্যাট্রাকটিভ, কারণ সোহমের লুকস গুলো অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে, জানি না বাদ বাকি গুলো মেকআপ করেছে কিনা। তবে মানে সোহম যেহেতু ভালো অ্যাক্টর, যদি ভালো স্টোরি ভালো ডিরেক্টর বা ভালো কাজ করবে দেখার সেটা, বাট লুকস গুলো সত্যি ভালো, সেটা ভালো। দেখো যা যা তোমরা বললে সব কপি 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 কপি, একদম সেম টু সেম ওপিনিয়ন প্রায় প্রায়। খালি একটা জিনিস তোমরা মেনশন করলে না, সেইটুকুই মেনশন করো, সেটা হচ্ছে যে আরি সিনেমার যে মোশন পোস্টার যে গানটা ব্যবহার করেছে, সেই গানটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো। এবং যদি সেই গানটা ওয়ার্ক করে যায়, তাহলে কে বলতে পারে যে এই ছবিটা মানে একটা একটা ডিসেন্ট একটা পারফরমেন্স দেখালো বক্স অফিসে। এবং যেহেতু মানে গিভেন এটা যে জিৎ চক্রবর্তী ডিরেক্টর, যে অ্যাকচুয়ালি কথামৃত ছবিটা ভালোই বানিয়েছিল, ম্যাক্সিমাম বাংলা ছবি থেকে বেটার বানিয়েছিল। তো দেখা যাক কি হয়। আর বাকি বহুরূপ নিয়ে যা বললে বা অঙ্কুশের ছবিটা নিয়ে যা বললে, সবটার সঙ্গে এক মতামত। এবং অঙ্কুশ ও ইন্দ্রদার জুটি নিয়েও অ্যাকচুয়ালি আমার ওপিনিয়নটা অরিত্রদার মতোই। মানে একটু একটু এবারে মনে হচ্ছে যে হ্যাঁ, মানে এই একই জুটি আমরা নানান ছবিতে দেখতে পাচ্ছি। একটু যদি অন্য অভিনেত্রীদের সঙ্গে অঙ্কুশ কাজ করে, সেটা কোথাও একটা বেটার হবে। এবং দেখা যাক যে পরিচালক দ্বয় তারা এখানে কিরকম ছবি বানায়। তাদের আগের ছবিটা যেরকম ছিল, এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট ছবি হতে চলেছে। তারা সাবজেক্টে কিভাবে হ্যান্ডেল করে সেটাও দেখবার জন্য অ্যাকচুয়ালি তাকিয়ে রয়েছে। দেখা যাক, দেখা যাক। এই দ্যাটস ইট, দ্যাটস ইট। তো চলো আজকে আমরা শেষ করি, কারণ আমি এটা রেকর্ড করছি এবং আজ আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যে রেকর্ড করে আমি এবার রূপমের দুঃখটা বুঝতে পেরেছি, তার চার্জ তাড়াতাড়ি শেষ হয়। তো সেই জন্য আচ্ছা, আমার চার্জ তাই শেষ নাকি? হয়ে গেছে। হ্যাঁ, এরকম কিছু ব্যাপার আছে। লোকে বাজে মানে ভাববে বিয়ের পরে কিসব বলছো তার চার্জ শেষ হয়ে যায়, না না, তার ফোনের চার্জ আরে শেষ না, হয়ে যায়। মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার কথা বলছি। রূপম নিজে ডাবল মিনিং বলবে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, লোকের হ্যাঁ। ঘাড়ে চাপাবে। ঠিক আছে, চলো চলো, চলো ঠিক চলো আছে, টাটা। চলো আজকে আপনারা আমরা সাবস্ক্রাইব করে দিন। আর নতুন করে কি বলবো, আপনারা 10,000 এখনো করলেন না, তাই আমি আর কোনো আশা রাখছি না আপনাদের থেকে। কিন্তু আপনারাও আমাদেরই মতো ল্যাদখোর, আপনারা সাবস্ক্রাইব করতে চান না, কিন্তু সাবস্ক্রাইব করে হতাশ, দিন। হতাশ হয়ে গেছে, হতাশ অরিত্রদা। হুম, ঠিক আছে, ঠিক আছে, চলো চলো, ঠিক আছে, টাটা চলো টাটা। চলো, গুড নাইট।